তো দেখ, আজকে যে টপিকটা করাবো, লিখ হেডিং দে, চ্যাপ্টার হেডিং দে, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। হেডিং দে কস্ট, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। হেডিং দিয়েছিস তো? কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। চ্যাপ্টার নাম্বার নেই, পরে বলবো সব। লিখ না, জাস্ট লিখে রাখ কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। এটা বইয়ের, আমাদের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার। এটা বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, বাট আমরা ফার্স্ট চ্যাপ্টার আরম্ভ করিনি। আমরা তো মাঝখান দিয়ে আরম্ভ করেছি। ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। এই যে ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। এবার দেখ, এই কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে না আমাদের তিন রকমের কনসেপ্ট হয়, তিনটে কনসেপ্ট। তো প্রথম কনসেপ্টের নাম কি জানিস? নন ইন্টিগ্রেটেড। কি বললাম? নন ইন্টিগ্রেটেড। বানানগুলো ঠিকঠাক দেখে দেখে লিখি, ভুল লিখিস না। নন ইন্টিগ্রেটেড। তারপর টপিকটা কি লিখবি? ইন্টিগ্রেটেড। ঠিক আছে, ইন্টিগ্রেটেড। একটা হয় নন ইন্টিগ্রেটেড, আর একটা হয় ইন্টিগ্রেটেড, আর একটা হয় রিকনসিলেশন। কি লিখলাম? আর একটা রিকনসিলেশন। তাহলে কি কি পার্ট লিখলাম বল? এই কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে তিনখানা ইম্পর্টেন্ট পার্ট থাকে। বলতে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম তিনটে পার্ট আছে, একটা নন ইন্টিগ্রেটেড সিস্টেম, একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, একটা রিকনসিলেশন। ঠিক আছে তো? এইবার এর উপরই পরীক্ষায় অঙ্ক আসে। ঠিক আছে, এবার দেখ শোন, এই যে এই যে কস্ট, এই নন ইন্টিগ্রেটেড সিস্টেম আছে না, নন ইন্টিগ্রেটেড সিস্টেম পরীক্ষায় অঙ্ক আসে। আর কোনটা আসে? রিকনসিলেশন পরীক্ষায় অঙ্ক আসে। আমাদের যে বই আছে, বইয়ের মধ্যে আমরা এর উপর কোনো কোশ্চেন সেট করি, এটা আসে না বই। আসে কোনটা? এইটা আসে, আর এইটা আসে। আমি আজকে কোনটা করাবো জানিস? বলতে কোনটা করাবো আজকে? বল দেখি, আগের দিন বলেছিলাম কোনটা করাবো। নন ইন্টিগ্রেটেড করাবো নাকি রিকনসিলেশন করাবো? রিকনসিলেশন করবো, এটা চেষ্টা করি। এটা পরে করো, কারণ এটা একটু অনেক বড় কনসেপ্ট, শেখার ব্যাপার আছে। জার্নাল, অ্যাকচুয়ালি এটা জার্নালের উপর বেস। জার্নাল লেখার, এটা হচ্ছে জার্নাল লেখার। এটা এখন করাবো। এটা আগে করবো রিকনসিলেশন। এটা খুব সোজা জিনিস। রিকনসিলেশন তো নিশ্চয়ই নামটা শুনেছিলি আগে। কোথায় শুনেছিলি? মনে পড়ছে রিকনসিলেশন আগে কোথায় শুনেছিলি? বিআরএস মানে ক্লাস 11-এ শুনেছিলাম। ক্লাস 11-এ করেছিলাম না বিআরএস, ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট। করেছিলাম না, ব্যাংক রিকন স্টেটমেন্ট। ওই কনসেপ্টটি এখানে আছে। ঠিক আছে, রিকনসিলেশন মানে কি? মানে কি হয়? মেলানো, ম্যাচিং করা। ওই জিনিসই তোকে এখানে শিখতে হবে। এবার রিকনসিলেশন মনে আছে কি? আগে আগে রিকনসিলেশন শিখেছিলি। ধর আমি কিছু কিছু ছোট ছোট কিছু এক্সাম্পল বলি, কারণ ওই একই জিনিস। বিআরএস যে জানে তাকে কোনো ব্যাপার না। স্যার বিআরএস পারতাম না ভালো করে, তাহলেও কোনো ব্যাপার না। বিআরএস জানলেও পারবি, না জানলেও পারবি, শিখিয়ে দেবো। নতুন করে শিখ মনে হয় পার। এবার দেখ কি লিখছি এখানে, দেখ সাপোজ লিখছি, লিখে লিখে বুঝিয়ে করাচ্ছি। এক্স লিমিটেড, একটা কোম্পানির কথা বলছি, এক্স লিমিটেড। এই কোম্পানিতে ধর, একজন অ্যাকাউন্টেন্টকে রাখা হয়েছে রাম। একজন অ্যাকাউন্ট, এই কোম্পানি একজন অ্যাকাউন্টেন্ট কি রাম, অ্যাকাউন্টেন্টকে রাখা হয়েছে কি রাম, অ্যাকাউন্টেন্টের নাম কি রাম। তাই না, অনেক বড় বড় কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট রাখতে হয়, একজন অ্যাকাউন্টেন্টকে রাখা হয়েছে রাম। ঠিক আছে, রাম। এইবার ঠিক রাত্রির 12টার সময়, রাত 12টার সময়, তো এই কোম্পানির মালিক যে এক্স কোম্পানির ওনার, ধর এক্স কোম্পানির ওনার, কেউ না কেউ একজন আছে ওনার। ওনার রাত 12টার সময়, ঠিক আছে, রামকে ফোন লাগিয়েছে। রাত 12টার সময় ও ঘুমাচ্ছে, ওকে ফোন লাগিয়েছে। বলছে বলছে এখন আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে। মানে মালিক, মানে এক্স কোম্পানি, ওর যে মালিক, এক্স কোম্পানি যে মালিক, রাত্রির 12টার সময় ওই কোম্পানির অ্যাকাউন্টেন্ট, কারণ ওর হিসাবপত্র কে রাখে? রামই রাখে। রামকে রাত 12টার সময় ফোন লাগিয়ে বলছে, বলো বলো আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে। ও তখন তড়িঘড়ি ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ও কি করেছে, সমস্ত বুক খুলেছে। বুক, বুক মানে কি? বুক বলতে কি বুঝি? কারণ কোম্পানির মালিক, এক্স কোম্পানির মালিক অ্যাকাউন্টেন্ট রামকে জিজ্ঞাসা করছে আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে, টাকা। তো টাকা জানার জন্য কোথায়, কার সাহায্য নেবে? ক্যাশ বুক। ক্যাশ বুক খুলে দিয়েছে। ক্যাশ বুক। এবার ক্যাশ বুকে বেসিক্যালি তোর শিখেছিলি, ক্যাশ বুকে অনেক কলামই হয়। বেসিক্যালি কি কলাম হয়? একটা ক্যাশ কলাম হতো, একটা ব্যাংক কলাম হতো। ঠিক আছে, ব্যাংক কলাম, ঠিক আছে। তো আবার বলছি, এক্স কোম্পানির মালিক রামকে জিজ্ঞাসা করে রাত 12টার সময়, বলছে আমাদের তো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। বলছে বলো এখন আমার একটা পার্টিকে পেমেন্ট করতে হবে, স্টেট ব্যাংকে এখন কত টাকা পড়ে আছে। রাত 12টার সময় জিজ্ঞাসা করছে স্টেট ব্যাংকে এখন আমার কত টাকা পড়ে আছে। বুঝতে পারলি তো? তো তখন ও কার সাহায্য নেবে? রাম ক্যাশ বুকের সাহায্য নেবে। ক্যাশ বুকের দুটো কলাম হয়, একটা ক্যাশ কলাম হয়, আবার একটা ব্যাংক কলাম হয়।
ও কোন কলম দেখে বলতে পারবে স্টেট ব্যাংকে আজকে কত টাকা আছে? ব্যাংক কলম দেখে বলবে, ও মালিককে বললো, মালিক এখন এখন স্টেট ব্যাংকে আজকে 5 লাখ টাকা পড়েছে। ঠিক আছে, এবার ওটা ভেরিফাই করবে কে? এক্স কোম্পানি মালিক ভেরিফাই করবে। কার কাছ থেকে ভেরিফাই করবে? কার কাছে ভেরিফাই করবে? আদৌ 5 লাখ টাকা পড়ে আছে কি পড়েনি? কার কাছে ভেরিফাই করবে বলতে পারবি? বুঝতে পারলি কি বললাম? আরে বুঝতে পারলি না? কার কাছে ভেরিফাই করবে? রাম বলল 5 লাখ টাকা পড়ে আছে স্টেট ব্যাংকে, কিন্তু আদৌ কি 5 লাখ টাকা পড়ে আছে কি পড়ে নেই এটা সঠিক ইনফরমেশন কে দিতে পারবে? ব্যাংক দিতে পারবে। তো তখন ওই এক্স কোম্পানির মালিক রাত 12টার সময় স্টেট ব্যাংকে ফোন লাগিয়ে দিয়েছে। রাত 12টার সময় স্টেট ব্যাংকে যে অ্যাকাউন্টেন্ট যে দেখাশোনা করে তাকে ফোন লাগিয়ে দিয়েছে, বলছে আমার এখন অ্যাকাউন্টে কত পড়ে আছে? ও তড়িঘড়ি তখন ব্যাংকের কম্পিউটার খুলে বলল যে তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পড়ে আছে। ফিকটিসিয়াস এক্সাম্পল। এখন তুই বলিস না রাত 12টার সময় ও আবার কি ঘর থেকে আবার ব্যাংকে যাবে? তো এরকম জাস্ট একটা ফিকটিসিয়াস এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, ঠিক আছে? তো ইন্টারেস্টিং এক্সাম্পল তৈরি করা হয়েছে। তো ধর বললো যে তো স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্টেন্ট আছে যে দেখাশোনা করে এগুলো, ঠিক আছে, সে সঙ্গে সঙ্গে ব্যাংকের কম্পিউটারটা ওপেন করলো, কারণ সমস্ত হিসাব কোথায় লেখা থাকে? কম্পিউটার লেখা থাকে। কম্পিউটার খুলে দেখলো এক্স কোম্পানির অ্যাকাউন্ট নাম্বারটা দিল, দিয়ে বললো যে না তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পড়ে আছে। তার মানে আমার অ্যাকাউন্টেন্ট যা বলেছে আর ব্যাংকের অ্যাকাউন্টেন্ট যা বলে দুজনেই ঠিক আছে, কোনো মিসম্যাচ করেনি। কিন্তু উল্টো তো হতে পারে, ও তো হতেই পারে ধর 5 লাখ টাকার জায়গায় ও ধর বললো স্টেট ব্যাংকে বললো যে না তোমার অ্যাকাউন্টে 4.5 লাখ টাকা পড়ে আছে, বা তো এরকম তো হতে পারে যে না তোমার অ্যাকাউন্টে 5.5 লাখ টাকা পড়ে আছে। তার মানে ডিফারেন্স হচ্ছে না নাকি? আমার অ্যাকাউন্টেন্ট বলছে 5 লাখ আর ব্যাংকের অ্যাকাউন্টেন্ট বলছে 5,50,000, তাহলে 50,000 টাকা তো ব্যাংকে বেশি পড়ে আছে। বা উল্টো ভাবে যদি দেখি তাহলে ব্যাংকে তোমার 50,000 টাকা কম পড়ে আছে। এই যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, এই তো একটা ডিফারেন্স। কেন এই ডিফারেন্সটা তৈরি হলো? তোরা বিআরএস এ এগুলো শিখিস কেন এই ডিফারেন্সটা আসলো, ঠিক আছে? সেটা যখন এই কারণগুলো খুঁজে বার করতে হবে কেন 50,000 টাকা ডিফারেন্স হলো, সে বেশি হোক বা কম হোক। এই কারণগুলো যখন যখন একটা স্টেটমেন্ট আকারে লেখা হয়, তাকে বলা হতো বিআরএস। বোঝা গেল? কেন 50,000 টাকা শর্ট পড়লো বা কেন 50,000 টাকা বেশি হলো, এই কারণগুলোকে যখন একটা স্টেটমেন্ট আকারে লেখা হয় তখন তাকে বলা হয় বিআরএস। দ্যাট মিনস ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে তো? ব্যাংক রিকন স্টেটমেন্ট। এবার আমরা তো বিআরএস করছি না, আমরা কি করছি? আমরা পড়বো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে? প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, চ্যাপ্টারের নাম কি জানিস? প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। টপিকটা হচ্ছে প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে যখনই তোর অঙ্ক হবে না, দুটো বই নিয়ে আলোচনা করো, সব বলবো ডিটেলসে বলবো, দুটো বই নিয়ে আলোচনা করা হবে এবং পরীক্ষার পেপারেও যখন কোশ্চেন করবে দুটো বইয়ের কথাই বলবে। একটা বইকে বলা হয় কি জানিস তো? ফিনান্সিয়াল বুকস। কি বলা হয় একটা বইকে? ফিনান্সিয়াল বুক। একটা বইকে কি বলে? কস্ট বুকস। ঠিক আছে, একটা বইকে বলা হয় ফিনান্সিয়াল বুকস আর একটা বইকে বলা হয় কস্ট বুকস। ঠিক আছে, একটা বইকে বলা হয় ফিনান্সিয়াল বুকস আর ফিনান্সিয়াল বুকস বুঝিস তো? দেখ ফিনান্সিয়াল বুকস জিনিসটা কি আর কস্ট বুকস জিনিসটা কি। আজকে কোনো মানুষ যখন বিজনেস করে, যে কোনো মানুষ যখন বিজনেস করে, বিজনেসের মেন মোটিভটা কি থাকে? বিজনেসের মেন অবজেক্টিভস কি থাকে? বিজনেসের মেন উদ্দেশ্যটা কি থাকে? প্রফিট কামানো। তাহলে আজকে ধর আমি একটা বিজনেস করছি, তা আমি বিজনেস করে সারা বছর বিজনেস করার পর বছরের শেষে কত টাকা প্রফিট কামিয়েছি এটা জানার জন্য আমাকে কার সাহায্য নিতে হবে? ঠিক আছে, বললো ফিনান্সিয়াল বুকস। ঠিক আছে, আজকে সারা বছর ধরে আমি বিজনেস করলাম, বিজনেস করে বছরের শেষে কত টাকা প্রফিট কামানো, এটাই তো মেন উদ্দেশ্য। আমি বিজনেস করে কি কামাতে? প্রফিটই কামাতে চাই। তা বিজনেস করে বছরের শেষে কত টাকা প্রফিট আর্ন করলাম এটা জানার জন্য আমাকে কার সাহায্য নিতে হয়? ফিনান্সিয়াল বুকস এর সাহায্য নিতে হয়। এবার তোরা তো ধর এখন তো তোর থার্ড সেমিস্টার, তাই তো? তোরা তো ইয়েতে পড়ে এসছিস, তোর ক্লাস 11 থেকেই পড়ে এসছিস। তাহলে একটা কোনো কোম্পানি তার বিজনেস থেকে প্রফিট কামাতে চাইলে কার সাহায্য নিতে হয়?
ফিনান্সিয়াল বুকস এর সাহায্য নেবে। ফিনান্সিয়াল বুকস বা বলতে পারিস ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। আমরা পড়েছিলাম না ক্লাস 11 অ্যাকাউন্টসটা কি পড়েছিলাম? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পড়েছিলাম, তাই না? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পড়েছিলাম। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মেইন অবজেক্টিভসটা কি? কোনো কোম্পানির বা কোনো ফার্মের বা কোনো বিজনেসের কত টাকা প্রফিট হলো বা লস হলো এটা জানতে আমাদের সাহায্য করে। এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এই কথাটা আমাদের এই জিনিসটা আমরা শেখাবো। আস্তে আস্তে যত অ্যাকাউন্টিং এর পরিধি বিস্তার হলো, স্কোপ বাড়লো, তো তখন কি করলো আস্তে আস্তে নতুন আর একটা ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং তৈরি হলো। নতুন একটা ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং তৈরি হলো যাকে বলা হয় কস্ট অ্যাকাউন্ট। তাহলে বুঝতে পারলি আমার তোরা জানিস তো মানে অ্যাকাউন্টিং এর কটা ব্রাঞ্চ হয়? ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার ছিল। অ্যাকাউন্টিং এর 3টে ব্রাঞ্চ হয়, মেইনলি বেসিক্যালি 3টে ব্রাঞ্চ হয়। একটাকে বলা হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজটা কি? আমার বিজনেসে কত টাকা লাভ হলো বা কত টাকা লস হলো এটা জানতে আমাকে সাহায্য। আর একটা ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং কি? আজকে ধর আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে পেন তৈরি হয়, তো সেখানে যে অ্যাকাউন্টেন্ট আছে, সেখানে যে অ্যাকাউন্টেন্টকে মালিক জিজ্ঞাসা করলো এই পেনটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, বা এই পেনটা কত টাকায় বিক্রি করা যেতে পারে, এই পেনটা বিক্রি করে কত টাকা লাভ হয়েছে আমাকে বলো। তখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট বললো আমার কাজ এটা নয়। এই পেন কত টাকায় বিক্রি করা যেতে পারে, পেনটা বিক্রি করে কত টাকা লাভ হতে পারে বা লাভ হয়েছে, বা পেনটা তৈরি করতে কত খরচা হয়েছে, এটা 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 আমার আমার কাজই নয়। আপনি বলুন বা মানে মালিককে ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট বলেছে যে বিজনেস থেকে কত টাকা লাভ হয়েছে বা কত টাকা লস হয়েছে এটা জানতে চাও, আমি বলে দেবো। কিন্তু এটা আমার কাজ নয়, তাহলে এটা জানার জন্য বলছে তাহলে এটা কে বলতে পারবে? মালিক বলেছে এটা কে বলতে পারবে? তখন অ্যাকাউন্টেন্ট বলেছে এর জন্য আরো একজন নতুন অ্যাকাউন্টেন্ট হায়ার করতে হবে যে কস্ট কোয়ালিফাইড, অর্থাৎ একজন কস্ট অ্যাকাউন্টেন্টকে নিয়ে আসতে হবে, সেই এই হিসাবটা দিতে পারবে। তার মানে কি হলো আস্তে আস্তে একটা জিনিস বুঝতে পারছিস, সমস্ত বিজনেসের দিক থেকে যদি বলি আমরা, সব বিজনেসে কি কস্ট অ্যাকাউন্টেন্ট থাকে? সব বিজনেসে কস্ট অ্যাকাউন্টেন্ট থাকে নাকি বল দেখি কোন অ্যাকাউন্টেন্ট বিজনেসে রাখতেই হয়? এটা রাখতেই হবে, এটা না রাখলে তো হবে না, এটা রাখতেই হবে, এটা না রাখলেও চলে। তোমার বিজনেস যদি খুব বড় হয় তখনই তুমি এটা রাখবে, কস্ট অ্যাকাউন্টেন্ট রাখবে। আদারওয়াইজ কস্ট অ্যাকাউন্ট রাখার দরকার নেই, ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট তোমার বিজনেসে রাখতেই হবে, কস্ট অ্যাকাউন্টে না রাখলেও তোমার বিজনেস চলবে। হ্যাঁ, কখন কস্ট অ্যাকাউন্ট রাখবে? বিজনেস যখন আস্তে আস্তে বড় হবে, বড় বিজনেস হলে তারা রাখবে। খুব বড় টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, এদের কস্ট অ্যাকাউন্টেন্ট থাকে, বড় বিজনেস, এটা বড় বিজনেস করে, ঠিক আছে তো? তো এটা মেনটেন করা, এদেরকে রাখা চারটিখানি কথা নয়, ওদেরকে প্রচুর হায়ার করার জন্য প্রচুর পেমেন্ট করতে হয়, ঠিক আছে তো? তো এটা একটা তোকে বললাম। আরো একটা অ্যাকাউন্ট আছে যেটা এখনো তুই শিখিসনি, থার্ড সেমিস্টার পড়ছি, আর 6th সেমিস্টার উঠলেই তুই জানতে পারবি, তার আগে জানতে পারবি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আর একটা হয়। আর একটা কি হয় অ্যাকাউন্ট জানিস? আর একটা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। নিচ্ছি না, মুখে বলছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট মানে কি? ডিসিশন নেওয়া, বিভিন্ন বিষয়ে ডিসিশন নেওয়া। যেমন আজকে একটা বড় একটা বিজনেস করছে একটা কোম্পানি, ও ধর বিশাল বড় একটা প্ল্যান কিনবে, আদৌ কেনা উচিত কি উচিত নয়, ও ডিসিশন দেবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট ও ডিসিশন দেবে আদৌ কেনা উচিত কি কেনা উচিত। এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট নিয়ে ডিসকাশন নয়, ডিসকাশন এই ফিনান্সিয়াল বুকস আর কস্ট বুকস। তাহলে বল, আজকে আমি বিজনেস করছি, আজকে আমার বিজনেস কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে জানার জন্য কার সাহায্য নেবো? ফাইনান্সিয়াল বুকস। ফাইনান্সিয়াল বুকস কে তৈরি করে? ফাইনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট তৈরি করে। অ্যাকাউন্টেন্ট আমাকে বলবে কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে। আমরা ক্লাস 11 শিখেছি লাভ লস প্রফিট লস বের করার জন্য কিসের সাহায্য নিতাম? ফাইনাল অ্যাকাউন্ট। মনে কর ফাইনাল অ্যাকাউন্টের পার্ট ছিল, মনে আছে তো? মুখে বলেইছি, ট্রেডিং ছিল, পিএল ছিল, ব্যালেন্স শিট ছিল। তার মানে আজকে আমার বিজনেসে কত টাকা নেট প্রফিট জানার জন্য আমি কার সাহায্য নিই? ট্রেডিং এর সাহায্য নিতাম, পিএল নাকি ব্যালেন্স শিট? পিএল। তার মানে এটুক বুঝতে পারলাম, কিছুটা তোকে বোঝাচ্ছি, ব্যাপারগুলো ভালো করে বুঝবি। যখনই পরীক্ষায় কোশ্চেন সেট করবে না, এই রিকনসিলিয়েশন অঙ্ক সেট করবে না, ও তোকে ফিনান্সিয়াল বুকসের পিএল দিয়ে দেবে। টপিকটা তোকে বলছি কোথায় দিয়ে দেবে, ওই জায়গাটা তোকে ধরাচ্ছি। এইবার কিছুটা বুঝতে পারলি, এখান দিয়ে পিএলটা দিয়ে দেবে। এইবার দেখ কস্ট বুকস, কস্ট কি করে প্রফিট হয়। তাহলে আজকে যদি আমার কোম্পানিতে যদি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট রাখি, ও তো আমাকে একটা প্রফিট বের করে দেবে কস্ট অ্যাকাউন্টে। কিন্তু ও প্রফিট বের করে কোথা থেকে? ফিনান্সিয়াল বুকস যখন প্রফিট বের করে দেবে ফাইনাল অ্যাকাউন্ট মানে পিএল থেকে, ও প্রফিট কোথা থেকে বের করবে? কস্ট শিট থেকে। কস্ট শিট থেকে প্রফিট বের করবে। ও প্রফিট বের করবে কোথা থেকে? কস্ট শিট। তার মানে যখনই দেখবি, এটাও অ্যাকচুয়ালি কস্ট শিট বা অনেকে বলে কস্ট বুক থেকেই কস্ট শিট, ঠিক আছে? মেনলি কস্ট শিট থেকে ও প্রফিট বের করবে। তাহলে বুঝতে পারলি
ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট প্রফিট বের করবে কোথা থেকে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। আর কস্ট অ্যাকাউন্ট প্রফিট বের করবে কোথা থেকে? কস্ট শিট থেকে প্রফিট বের করবে। এবার আজকে ধর এই বইয়ে আমার যা প্রফিট বেরিয়েছে, আজকে আমার যা এই বইতে প্রফিট করেছে, এই বইতে প্রফিট তাও নাও বেরোতে পারে। ধর এই বইয়ে ধর আমার নেট প্রফিট বেরোলো 15,000 টাকা, এই বইয়ে বেরোলো ধর 25,000 টাকা। ডিফারেন্স বেরোতো? কেন ডিফারেন্স বেরোলো? কেন ডিফারেন্স হলো? কারণগুলো বলো। এই কারণগুলো যখন একটা স্টেটমেন্ট আকারে লিখবো, যখন একটা স্টেটমেন্ট আকারে লিখবো, ঠিক আছে, একটা পাতায়, তখন তাকে বলা হয় প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে ব্যাংক বলবে না, ওখানে ব্যাংকের ব্যালেন্সটা করা হচ্ছে। আর এখানে কার ব্যালেন্স করা হচ্ছে? প্রফিটের ব্যালেন্স। কেন প্রফিট মানে ডিফারেন্স হয়েছে, এটাকে রিকনসাইল করো, এটাকেই বলা হয় প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। হ্যাঁ, অনেকে কোশ্চেন করে যে স্যার বলুন না একটু, এটা অঙ্ক রিলেটেড নয় তবু বলছি, এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা বেটার? বলতে পারবি কেউ এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা বেটার? কোন বইটা বেটার, কস্ট বুক নাকি ফিনান্সিয়াল বুক? মানে এই দুটো বইয়ের মধ্যে বেটার হয় হচ্ছে ফিনান্সিয়াল বুকস। দুটো বইয়ের মধ্যে সব সময়ের জন্য বেটার হয় ফিনান্সিয়াল বুকস। কস্ট বুক কখনো বেটার হতে পারে না, কারণ কস্টিং তো সবাই মেনটেন করতে পারে না, ফিনান্সিয়াল লাগবে। আজকে ধর আমি ব্যবসা করছি, ব্যবসা করে প্রতি বছর সে যত টাকা লাভ করলাম, তাহলে যত টাকা লাভ করলাম তার উপরে তো আমাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তাহলে ট্যাক্স দেওয়ার জন্য আমার কোন প্রফিটের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিই? কস্টিং প্রফিটের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিই নাকি ফিনান্সিয়াল প্রফিট? কে ইম্পর্টেন্ট হলো? ফিনান্সিয়াল প্রফিট। আজকে যদি আমি ব্যাংকে লোন নিতে চাই, ব্যবসায় বড় করার জন্য ব্যাংকে থেকে লোন নিতে চাই, তাহলে আমাকে কোন কাগজগুলো দেখাতে হবে? ফিনান্সিয়াল বুকসের কাগজ দেখাবো নাকি কস্ট বুকের কাগজ? ফিনান্সিয়াল বুকসের কাগজ দেখাবো। তো এটা যথেষ্ট ইম্পর্টেন্স, গুরুত্ব আছে ফিনান্সিয়াল বুকসের, ঠিক আছে তো? এবার তোকে বলবো পরীক্ষায় যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট দেয় না, সেই কথাগুলো ডিসকাশন। আমি অনেকটা ইন্ট্রোডাকশন পার্ট দিলাম, মানে মেন অঙ্কে, মানে চ্যাপ্টারের কনটেক্সটে এখন ঢুকিনি। এবার আস্তে আস্তে তোকে এই যে মনের মধ্যে কোশ্চেন থাকবে, এটা থিওরিও দেয়, আমি দেখেছি খুব থিওরি দেয়, কোশ্চেনটা বুঝতে পারলে খুব সুবিধা হবে। তো বলছে এই যে দুটো বইয়ের মধ্যে ডিফারেন্স হয়, কেন ডিফারেন্স হয়? যেমন ধর যখন মানে ওখানে যখন আমরা করতাম না, মনে করার চেষ্টা কর, মানে বিআরএস যখন করতাম, ওখানে একটা ক্যাশ বুক আর পাসবুক বলতো, ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে ডিফারেন্স হয়। ওই ডিফারেন্সের কারণগুলো বলতো, এই কারণগুলোর জন্য ডিফারেন্স হয়। তেমনি ওখানে যখন কি হতো, ধর আজকে কাউকে চেক জমা দিয়েছি, সে চেকটা ব্যাংকে ফেলে। আজকে ধর আমার ব্যাংকের থেকে চার্জ কেটে নিয়েছে, আমি জানি না, বুঝতে পারি তো, ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, আমি জানি না, এরকম বিভিন্ন কারণের জন্য আপ এন্ড ডাউন হতো বিআরএস। এখানেও সেরকম। এমন কি কারণ যে কারণগুলোর জন্য ওদের মধ্যে মিসম্যাচ হয়, সেই কারণগুলোই তোকে বল। আর এটা পরীক্ষায় থিওরিও আছে, খুব ইম্পর্টেন্ট থিওরি আসে এই কোশ্চেনটা। থিওরি বলতে এই চ্যাপ্টার থেকে একটা থিওরি করতে হয়, এই থিওরিটা, ঠিক আছে তো? তাহলে লিখবি থিওরিটাও লিখিয়ে দিচ্ছি তোকে আমি, এবং বুঝে বুঝে লিখবো। হ্যাঁ, রিজেন্টস। আর এই থিওরিটা বোঝার উপরই, থিওরি যে ভালো করে বুঝতে হয় সে অঙ্ক বুঝে গেছে। মেন হচ্ছে থিওরির উপরই অঙ্ক। রিজেন্টস, দেখ রিজেন্টস, ঠিক আছে, ফর ডিফারেন্ট, রিজেন্টস ফর ডিফারেন্ট, রিজেন্টস ফর ডিফারেন্ট, ঠিক আছে, ডিফারেন্স লিখি, হ্যাঁ ডিফারেন্স লিখি। রিজন ফর ডিফারেন্স, ঠিক আছে, in profit, under, under costing books, and financial। কি লিখেছে? রিজন মানে তো বুঝতে পারলি, রিজন মানে কি? কারণ। কি কারণ? এই যে ডিফারেন্স বেরোচ্ছে না, কস্ট বুক আর ফিনান্সিয়াল বুকের যে ডিফারেন্সটা বেরোচ্ছে, কেন বেরোচ্ছে ডিফারেন্স? কারণগুলো বলো। বলছে রিজন ফর ডিফারেন্স, যে ডিফারেন্সটা বেরোচ্ছে, ডিফারেন্সের কারণগুলো বলতে হবে, রিজনগুলো বলতে হবে, ঠিক আছে? এক একটা করে পয়েন্ট নেব, 7টা পয়েন্ট অ্যানালাইসিস করব, 7টা পয়েন্ট। এবং পরীক্ষায় যে অঙ্ক দেবে, ওই 7টা পয়েন্টের বাইরে কোনো পয়েন্ট থাকে না, ঠিক আছে তো? আর থিওরি লিখলে 7টা পয়েন্ট লিখে আসলে নাম্বার পেয়ে গেল। 5 নাম্বার থাকবে থিওরি, 5টা পয়েন্ট লিখতে পারলে হয়ে গেল। 1 নম্বর পয়েন্ট লেখ, ভালো করে বুঝবি কিন্তু থিওরিটা, ঠিক আছে তো? লেখ, মন দিয়ে শুনবো, হ্যাঁ। পিওরলি ফাইনান্সিয়াল এক্সপেন্স। আমি জিজ্ঞাসা করবো কিন্তু এখনই। অ্যাকচুয়ালি জানিস, এই চ্যাপ্টারটা আগে তোদের যে সিলেবাসটা পড়ছে সিসিএ, আগে যখন সিবিসিএস ছিল, তখন তার সেকেন্ড সেমিস্টারে এই চ্যাপ্টারটা ছিল। তখন আমরা কি করতাম, কস্ট শিট যেই শেষ হয়ে গেল তারপরে এই চ্যাপ্টারটা করতাম।
মানে কস্ট শিটের পরে এই চ্যাপ্টারটা করা দাও, স্টুডেন্টরা একদম পুরো মাথার মধ্যে মানে খুব থাকতো, মাথার মধ্যে হেভি থাকতো, কস্ট শিটের পরেই চ্যাপ্টার শেখাতো, মানে লিঙ্ক আছে কস্ট শিটের পরপরই এটা লিঙ্ক। আর এখন কি হয়েছে, সেকেন্ড সেমিস্টারে কস্ট করলি, কস্ট শিট শিখলি, থার্ড সেমিস্টারে চ্যাপ্টার দিচ্ছে, বুঝতে পারলি তো ব্যাপারটা? যেহেতু তোরা কস্ট শিট কিছু করছিস, এখনই রিভিশন করছিস, তো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। দেখ লেখ পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। এবার বল কস্ট শিট করার সময় আমরা যখন কস্ট শিট করতাম, বল দেখি কস্ট শিটে ফাইন্যান্সিয়াল আইটেম নিতাম কি নিতাম না? কস্ট শিটে নিতাম না। বল দেখি কয়েকটা ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের নাম, এগুলো এখন লেখাবো। কস্ট শিট করার সময় কস্ট শিটে আমরা এখন কস্ট শিট করেছিলাম, বলেছিলাম যদি কোনো রকমের কোনো ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস থাকে তাহলে তুমি কস্ট শিটে নেবে না। এরকম একটা দুটো নাম বল, এই নামগুলি এখানে লেখা আছে, এই নামগুলি তোকে বলবো, এই নামগুলোই বলবো কোন কোন আইটেম নিতে হবে। মনে কর ইন্টারেস্ট অন লোন, তো ওই এরকমই কথাগুলো লিখবো, তাহলে তোর একদিকে তো হেল্পও হয়ে যাবে। ধর কস্ট শিটে যে পরীক্ষায় অঙ্ক আসে, এখানে তো রিভিশনও হয়ে গেল ব্যাপার, ঠিক আছে? ওইটার পরেই এটা অ্যাকচুয়ালি আমরা আগে যেমন শেখাতাম, আগে সিলেবাসে কস্ট শিট করার পরেই এই চ্যাপ্টার শেখাতাম, তো ওদের খুব তাড়াতাড়ি হতো, বুঝতে খুব সুবিধা হতো। দেখ পিওরলি ফাইন্যান্সিয়াল বুকস, কি লিখলাম? পিওরলি ফাইন্যান্সিয়াল বুকস লিখলাম, বুকস লিখেছি নাকি? এক্সপেন্সেস বলি, পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস debited to profit and loss account, debited to profit and loss account, and not charged in for accounts, not charged cost accounts। ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ দেখ কি বলেছে, এই লাইনটার লেখাটা বুঝিস। বলছে পিওরলি ফাইন্যান্সিয়াল, ধর একটা এক্সাম্পল বললাম ইন্টারেস্ট অন লোন, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস গুলো আমরা কোথায় দেখাই? যেমন ইন্টারেস্ট অন লোন আমরা এখন ফাইনাল অ্যাকাউন্ট করতে কোথায় দেখাতাম বল? পিএল এর ডেবিটে দেখাতাম। ইন্টারেস্ট অন লোন কোথায় দেখাতাম? পিএল এর ডেবিটে দেখাতাম, ঠিক আছে তো? কিন্তু বলছে এই ইন্টারেস্ট অন লোন এটা কি আমরা কস্ট অ্যাকাউন্টে দেখাই? কস্ট অ্যাকাউন্টে কি দেখাই এটা? হ্যাঁ তাই লিখেছে, পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস ডেবিটেড টু পিএল অ্যাকাউন্ট এন্ড নট চার্জ ইন কস্ট অ্যাকাউন্টস। লাইনের মানে বুঝতে পারলি? মানে বুঝলি? এবার স্যার আপনি কয়েকটা এক্সাম্পল দিন যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়, কারণ পরীক্ষার হলে তো যখন এই যে থার্ড সেমে যখন এই অঙ্ক পরীক্ষায় আসবে, ও তোকে এই কথা তো লিখবে না, ও তোকে উদাহরণগুলো তুলে দেবে, ঠিক আছে তো? সেই উদাহরণগুলো একটা করে বলছি এবং বুঝবি, হ্যাঁ একটা করে লিখ। ইন্টারেস্ট এক্সপেন্স লেখ, লেখ অবশ্যই লেখ, ইন্টারেস্ট এক্সপেন্সেস। তাহলে নিশ্চয়ই বোঝাতে হবে না ইন্টারেস্ট এক্সপেন্স বলতে কি বলতে পারিস? ইন্টারেস্ট অন লোন বল, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বল, ইন্টারেস্ট অন মর্টগেজ লোন বল, যা ইন্টারেস্ট অন ব্যাংক লোন, যত রকমের ইন্টারেস্টের মধ্যে কভার, যত রকমের ইন্টারেস্ট এর মধ্যে কভার হয়ে গেল। নেক্সট নেক্সট লে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, প্রতিটা লাইনের মানে বলবো, হ্যাঁ প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল, পিওরলি ফাইন্যান্সিয়াল আইটেম। দেখ শোন, ইনকাম ট্যাক্স বুঝিস? ইনকাম ট্যাক্স বুঝিস তো? ইনকাম ট্যাক্স মানে কি? যে টাকাটা গভর্নমেন্টকে পে করতে হয়। স্যার প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স প্রভিশন ফর ইনকাম ট্যাক্স তুমি বুঝি না? ধর এবছর ব্যবসা করলাম, এবছর ব্যবসা আমরা কি করি জানি, প্রত্যেকটা মানুষ এটাই করে, যে এই বছর আমরা যে টাকা কামাই, কামাই মানে বুঝিস? কামাই মানে বুঝিস তো? ইনকাম করি, এবছর আমরা যে টাকাটা ইনকাম করি তার উপর ট্যাক্সটা গভর্নমেন্টকে দিতে হবে, যে টাকাটা কামাবো তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এবছর আমরা যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স গভর্নমেন্ট কবে দিয়ে জানি? পরের বছর। এটা হচ্ছে নিয়ম। তো প্রভিশন ফর ইনকাম ট্যাক্স জিনিসটা কি? তো আমি যে এবছর যত টাকা কামালাম তার উপর ট্যাক্স তো গভর্নমেন্টকে দিতে হবে, তাহলে কবে দেবো ট্যাক্সটা? পরের বছর দেবো, যেমন ট্যাক্সের টাকা সরিয়ে রাখি, এত টাকা ট্যাক্সের, এটাকে বলে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। এটা হচ্ছে এক ধরনের পিওরলি যখন ট্যাক্স করবো এই সেমে আমরা আরো ডিটেলসে জানবো প্রভিশন ফর ইনকাম ট্যাক্স জিনিসটা কি। তো প্রভিশন ফর ইনকাম ট্যাক্স হচ্ছে, এটা কি? এটা হচ্ছে এক ধরনের ফাইন্যান্সিয়াল আইটেম, ফাইন্যান্সিয়াল নেচারের আইটেম। নেক্সট লে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, লে লস অন সেল অফ ফিক্সড, এটা নিশ্চয়ই বোঝাতে হবে জিনিসটা কি, অ্যাকাউন্টস করে এটা জানতি। কোনো মেশিন বিক্রি করলে, বিক্রি করে লস হলো, ঠিক আছে, এটাও কি এক ধরনের ফাইন্যান্সিয়াল আইটেম, এটাও আসে না, এটাও কষ্টে আসে না। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। আজকে তোমরা থিওরি পড়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস স্ল্যাশ দিয়ে লিখবো, বা ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট হচ্ছে লস হলো। আজকে কোনো থিওরিটা পড়াবো, থিওরিটা পুরো ক্লিয়ার থাকে, অঙ্ক করতে খুব ইজি লাগবে, খুব ইজি লাগবে, অঙ্ক হেভি ইজি লাগবে। আচ্ছা দেখ হলো, এবার দেখ কি লিখবো, পেনাল্টি, এবার লিখবো কি পেনাল্টি,
পেনাল্টি স্ল্যাশ দিয়ে লিখলাম ফাইন। এটা নিশ্চয়ই বুঝতে পারছিস, ফাইন। দেখবি অনেককে ফাইন দিতে হয়, এমন কিছু বিজনেস করে তোকে যে ফাইন দিতে হলো, তোকে পেনাল্টি দিতে হলো, এগুলো কি সব ফাইন্যান্সিয়াল নেচারের আইন, ঠিক আছে। তারপর ডোনেশন, লিখ ডোনেশন। তোর যেমন কস্ট শিট করতে বল, কস্ট শিট ডোনেশন নিতি, কস্ট শিট ডোনেশন, কারণ এটা ফাইন্যান্সিয়াল নেচার ছিল। তাহলে দেখ, তারপর বল অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। বল কস্ট শিট করছিস, কস্ট শিটে দেখা গেলো অ্যামোর্টাইজেশন অফ গুডউইল আছে, ঠিক আছে, যদি অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। আচ্ছা তোরা তো অ্যাকাউন্টস করেছিস, ফাইনাল অ্যাকাউন্টটা করলি, মনে পড়ে গুডউইল, গুডউইলের উপর কি হতো, অ্যামোর্টাইজেশন হতো, ঠিক আছে, ওই ডেপ্রিসিয়েশনের কাজ করে। অ্যামোর্টাইজেশন অফ গুডউইলও কিন্তু তোর কস্টিং এ আসে না, লাইক অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। নেক্সট লেভ কি বলছে, প্রিলিমিনারি এক্সপেন্স নিটে না। বল কস্ট শিট করেছিলি তো, শিখিয়েছিলাম, ওখানে নোট লিখেছিলাম কস্ট শিটে, প্রিলিমিনারি এক্সপেন্সেস নিতাম কি নিতাম না, নিতাম না, লেখ প্রিলিমিনারি এক্সপেন্সেস, লেখ প্রিলিমিনারি এক্সপেন্স। এটা কি, কোম্পানি তৈরি হওয়ার আগে যে খরচা করা হয় তাকে বলে প্রিলিমিনারি এক্সপেন্সেস। লিখিস তো, প্রিলিমিনারি এক্সপেন্সেস নিটে নাও। নেক্সট লেখ অবজোলেন্স লস, অবজোলেন্স লস, এটাও নিতে নেই, এটাও কস্টিটা নিতে নেই। অবজোলেন্স লস মানে কোনো কিছু না, অবজোলেন্স মানে আর ব্যবহার করা যাচ্ছে না, তো লস হয়ে গেছে, কোনো জিনিস ব্যবহার করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অবজোলেন্স লস। তারপর কি বলছে, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, লেখ ডিসকাউন্ট অন ডিবেঞ্চার। এরপর বলছে কি, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, এরপর লেখ ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, এরপর লেখ ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ঠিক আছে। নেক্সট লেখ, নেক্সট লেখ ব্রোকারেজ। ব্রোকারেজ তো নাম শুনেছিস, বল ব্রোকারেজ, ব্রোকারেজ অ্যান্ড কমিশন, ব্রোকারেজ অ্যান্ড কমিশন। ব্রোকারেজ অ্যান্ড কমিশন অন ইস্যু অফ শেয়ারস, অন ইস্যু অফ শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার্স। কি লিখলাম, ব্রোকারেজ অ্যান্ড কমিশন, কি লিখলাম, ব্রোকারেজ অ্যান্ড কমিশন অন ইস্যু অফ শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার্স। তাহলে কি কি পয়েন্ট লিখলাম বুঝতে পারলি, এইগুলো হচ্ছে সবকটা হচ্ছে পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। এগুলোকে কি বলে, সবকটা পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। এই সমস্ত আইটেম একটাও কস্টিং এ আসে না, কস্টিং এ আসে না, ঠিক আছে তো। এবার দেখ, তোকে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবি কিন্তু, এইটাই ধর পরীক্ষায়, এবার যদি পরীক্ষায় থিওরি হয় তুই এইটুকু লিখবি, ঠিক আছে তো। কিন্তু এখানে অঙ্ক করতে কি হেল্প করবে আমার, ধর আমি তোকে বোঝাচ্ছি, এটা তোদের পড়ার প্রকার দরকার নেই, বুঝে নে, শুনে নে। ধর এটা হচ্ছে পিএল অ্যাকাউন্ট, তা পিএল অ্যাকাউন্ট কোন বইতে করা হয়, ফাইন্যান্সিয়াল, ঠিক আছে। আর এটা ধর কস্টিং পিএল, এটা কোন বইতে করা হবে বলেই দিয়েছে, কস্টিং পিএল মানে কস্টিং, ঠিক আছে। সাপোজ ধর বুঝবি, হ্যাঁ, এখানে ধর প্রফিট আছে, ধর এখানে ধর বলেছে বাই প্রফিট, সাপোজ লিখলাম প্রফিট 5 লাখ টাকা, এখানেও ধর লেখা আছে প্রফিট 5 লাখ টাকা। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এখন বলিস না 5 লাখ কথা দিবে না, প্রফিট ধর 5 লাখ টাকা আছে আমার। এইবার ধর সবই ঠিক ছিল, সবই ঠিকঠাক চলছিল, সবই ঠিকঠাক ওয়েতে এগোচ্ছিল। এখানে ধর একটা আইটেম, ধর ইন্টারেস্ট, ইন্টারেস্ট আইটেম, ইন্টারেস্ট অন লোনই ধর, ইন্টারেস্ট অন লোন, বল কোন বইতে দেখায়, কস্টে দেখায় নাকি ফাইন্যান্সে দেখায়, ফাইন্যান্সে। তাহলে ফাইন্যান্স খরচা, এটা তো খরচা, খরচা কোন দিক দেখে বল, ডেবিট দিকে থাকে। তাহলে ডেবিট দিকে ধর সাপোজ ধর মনে করলাম খরচা ছিল 1 লাখ, ধর ইন্টারেস্ট ধর 1 লাখ টাকা। তাহলে বল কত হচ্ছে, নেট প্রফিট কত হচ্ছে, নেট প্রফিট কত হচ্ছে এখানে, এখানে নেট প্রফিট কত হলো, 4 লাখ। 5 লাখ, এখানে 4 লাখ টাকা নেট প্রফিট। কিন্তু এই বইতে নেট প্রফিট কত হলো বল, ডিফারেন্স তৈরি হলো। এই ডিফারেন্স তোকে মেটাতে হবে তো। তাহলে কি করতে হবে, দেখ এখানে 4 লাখ আর এখানে 5 লাখ, কি করলে দুটো বই ইকুয়াল হবে বল, মাইনাস করতে হবে, ও বললো মাইনাস করতে হবে। দেখ তুই যদি লেফট থেকে রাইটে যাস তখন যোগ করতে হবে, আর তুই রাইট থেকে লেফটে আসিস তখন করতে হবে, মাইনাস করতে হবে। এবার স্যার কি করা উচিত, তোকে পরীক্ষায় বলে দেবে, তোকে পরীক্ষায় বলে দেবে কোন বই থেকে কোন বই থেকে। তো আমরা যখন বিআরএস করতাম বলি তো না, যে তুমি
মানে কি বলতো, ক্যাশ বুক পাসবুক, তোকে ক্যাশ বুক দিয়ে দিলে তুই পাসবুক বের করতি, আর পাসবুক দিয়ে দিলে ক্যাশ বুক বের করতি। এখানেও কিন্তু পরীক্ষা হলে বলে দেবে যে ফিনান্সিয়াল দিয়ে দিলে তুই কস্ট বের করবি, কস্ট দিয়ে দিলে ঠিক আছে। তো আমি মনে করি স্যার এখানে কিছু বলেনি, আমি মনে করছি ফিনান্সিয়ালি বের করবো। মোট আমি আমার টার্গেট কি, আমি কি বলেছি সব সময় বেস্ট কোনটা, ফিনান্সই নিব। তার মানে আমি কস্ট থেকে ফিনান্সিয়াল, ঠিক আছে। মোট কথা আমার টার্গেট থাকবে যে কোনো ভাবে করা যায়, যে কোনো ভাবে অঙ্ক করা যায়। তুই কস্ট থেকেও স্টার্ট করতে পারিস। ধর তুই যদি মনে করিস কস্ট থেকে স্টার্ট করবি, তাহলে ফিনান্স থেকে শেষ করবি। এমনি ফিনান্স থেকে স্টার্ট করবি, কস্ট থেকে স্টার্ট। স্যার কোনটা করা বেটার? তোকে প্রপারলি ক্লিয়ার করে লিখে দেবে কি করা উচিত, তোকে পরীক্ষায় বলে দেবে কি করা উচিত, বুঝতে পারলি? ওটা নিয়ে কোনো একদম বিন্দুমাত্র প্রেশার নিতে হবে, ওটা নিয়ে একদম প্রেশার নিতে হবে, বলে দেবে। তাহলে আমি এখন তোকে বলছি কি, কোথা থেকে কোথায় যাবো বল। এই দেখ, আমরা যাব কস্ট থেকে ফাইন্যান্সে দিয়েছি। তাহলে কি করলে হবে? 5 লাখ থেকে 4 লাখ যাবো, তাহলে কি করতে হবে? স্যার 1 লাখ মাইনাস করে দিন, মিলে যাবে। বুঝতে পারলি? এই যে ডিফারেন্সটা হলো, ডিফারেন্সে 1 লাখ টাকা হলো, কি করলে ডিফারেন্সটা মিটিয়ে যাবে? কি করলে? আর তুই যদি কস্টিং থেকে যদি ফাইন্যান্সে আসতে আসতে কি করতে, স্যার 5 লাখ থেকে 4 লাখ দিতে কি করতে? 1 লাখ মাইনাস হয়ে গেল। তাহলে বুঝতে পারলি প্রথম পয়েন্ট হচ্ছে এইভাবে তোকে বুঝতে, থিওরিটা বুঝতে পারলি ব্যাপারটা। এবারে সেকেন্ড পয়েন্টটা লেখাও। দেখ না বলতে পারলে দেখ, কোনো ব্যাপার না। আমি কস্ট থেকে, আমি ফাইন্যান্স থেকে কষ্টে দিয়ে তুই বল, ফাইন্যান্স থেকে তুই কি করে কষ্টে যাবি? 1 লাখ যোগ করে, যেইভাবে করতে পারবো, কোন সমস্যা নেই। সেটা খুব সোজা, 10 মার্কস পেয়ে যাবি, এই সোজা। আমার যা মনে হয় সবচাইতে এই সেমিস্টারের সবচেয়ে সোজা চ্যাপ্টার হচ্ছে 10 মার্কস পাওয়ার জন্য সবচেয়ে সোজা চ্যাপ্টার নেই। আর এটা করতে অনেক কম সময় নেয়। তোকে 4-5টার মতন আইটেম দেবে, যোগ আর বিয়োগ, স্যার কিছু না। এইগুলো যোগ হবে, এইগুলো বিয়োগ হবে। বুঝতে পারলি তো? আগে আমরা বলতাম যে তার পিআরএস যেটা স্টুডেন্ট না পারলে কালেকশন করতে পারলেও হয়ে গেল, মানে প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস এই হয় কিছু। বিশেষ করে জেনারেলে তো একদম জলের মতন অঙ্ক তুলে দেয়। আমাদের অনার্সেও জলের মতন অঙ্ক তোলে, একটা অঙ্ক যদি এক্সেপশনাল থাকে ওটা আগের বছরই চলে আসে। 2 নম্বর পয়েন্ট নেই, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট লিখবি, হ্যাঁ লিখ, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। 2 নম্বর পয়েন্টের নাম কি বলবো? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। নামটা শুনেছিস কি আগে ভাব? অ্যাপ্রোপ্রিয়েশন, তুই বলিস হ্যাঁ স্যার শুনেছি, কোথায় শুনেছিস সেটা বল, কোথায় শুনেছিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? বল বল বল, আইডিয়া কর, কোথায় শুনেছিস, পড়েছিস কি? নাই বলছি পড়েছি, আমি পড়েছি, 12-এ পড়েছিলাম। পিএল অ্যাপ্রো, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট মানে পিএল অ্যাপ, মনে করে না? পিএল অ্যাপ্রো করার সময় পিএল অ্যাপ্রো ডেবিটে লিখতে হবে, কত কিছু লিখতে বল, ইন্টারেস্ট ক্যাপিটাল, তারপর পার্টনার স্যালারি, মনে পড়ছে? পার্টনার কমিশন, ট্রান্সফার টু রিজার্ভ, মনে পড়ছে? ওইগুলোই অ্যাপ্রোপ্রিয়েশন অফ। এবার অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট তো যদি বলে কোন বইতে দেখায় বল অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? এটা কস্টিং এ দেখায় না ফিনান্সে দেখায়? ফিনান্সে দেখায়। কস্টিং কেন দেখাবে? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট এটা পুরো পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার হয়। লিখ, হ্যাঁ লিখবি, হ্যাঁ লিখ, পয়েন্ট গুলো লিখ। লিখ, প্রথমে লিখ ট্রান্সফার টু রিজার্ভ, নাম তো শুনেছিস, এই মতো তোকে বললাম ট্রান্সফার টু রিজার্ভ। নেক্সট লিখবো কি? ট্রান্সফার টু এনি স্পেসিফিক রিজার্ভ। কি লিখলাম? ট্রান্সফার টু এনি স্পেসিফিক রিজার্ভ, যে কোনো রকমের স্পেসিফিক রিজার্ভ, যে কোনো। এবার স্পেসিফিক রিজার্ভ মানে একদম ভাবি আগে জানি যে এইগুলো ইলেভেন শুনেছিস সব। ধর যে কোনো স্পেসিফিক রিজার্ভ, কি বলবো বল, এখানে ট্রান্সফার টু রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ কি বলবো? ধর সাপোজ ধর তুই সিঙ্কিং ফান্ডের টাকা ট্রান্সফার করলি, তুই ডিবেঞ্চার রিডেমশন ফান্ডে টাকা ট্রান্সফার করলি, তুই ওয়ার্কস, মানে বিভিন্ন রকম রিজার্ভ। স্পেসিফিক রিজার্ভ মানে কি? যে পার্টিকুলার আমি এখানেই টাকা রাখলাম। দেখ জেনারেল রিজার্ভ জিনিসটা কি, আমি গল্পটা বলি দেখ। জেনারেল রিজার্ভ জিনিসটা কি, ধর আজকে আমার পকেটে টাকা পড়ে আছে, আমি রাস্তায় গিয়ে খরচা করতে হবে, পকেট থেকে যে কোনো টাকা টাকা আছে খরচা করে ফেলবে, এটা বলে জেনারেল রিজার্ভ। আর স্পেসিফিক রিজার্ভ কাকে বলে জানিস তো? পকেটে টাকা রাখা আছে, এই টাকাটা দিয়ে আমার আমার বাড়ির মানে বাজার করতে হবে, ওই টাকা অন্য কোথাও খরচা করবো, বাজারই করবো। বুঝতে পারলি কি বললাম? আমার টাকা রাখা আছে, এই টাকা দিয়ে আমার ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে। বুঝলি স্পেসিফিক কাকে বলে? মানে স্পেসিফিক ওই পারপাস। আজকে ধর বাড়িতে বাবা রেখে দিয়েছি যে তুই কলেজে ভর্তি হবি, তার জন্য তোর টাকা লাগবে, এই টাকাটা ওই তোর কলেজে ভর্তির জন্য ইউজ হবে, অন্য কোথাও ইউজ হবে, এটা বলে স্পেসিফিক।
বুঝতে পারলি কিন্তু স্পেসিফিক বুঝিস? স্পেসিফিক মানে কি ওই পারপাসেই খরচা করবে, অন্য কোনো পারপাসে খরচা করবে না। জেনারেল মানে কি সবার জন্য এভেলেবল, সবার জন্য এভেলেবল বলে জেনারেল। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? হোয়াট ইজ স্পেসিফিক আর হোয়াট ইজ জেনারেল। আজ তুই আগামী দিনে অ্যাকাউন্টস কর, কোথাও আমি জানতে পারবি স্পেসিফিক রিজার্ভ কোনটা। তোরা অনেক কিছু নাম শুনেছিস, যেমন ধর কত রকমের ফান্ড হয়, যেমন ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড শুনেছিলি তো, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ, বিভিন্ন রকমের জায়গা হয়। যেমন ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড জিনিসটা কি, ওটা এমন একটা ফান্ড যেখানে টাকাটা রাখবো কেন, যে ওয়ার্কারদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তার জন্য ওখানে টাকা বের করবো, অন্য কোনো ওই টাকা হাতে দেবো না, হাতে দেবো না ওই টাকা, ঠিক আছে? তো তো এরকম। তো এটা হচ্ছে ট্রান্সফার টু রিজার্ভ। তো পড়েছিলাম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, পড়েছিলাম সিঙ্কিং ফান্ড, এই জিনিসগুলো। তো এখানে কি হচ্ছে ট্রান্সফার টু রিজার্ভ হচ্ছে, এটা হচ্ছে জেনারেল রিজার্ভ, আর এটা হচ্ছে ট্রান্সফার টু এনি স্পেসিফিক রিজার্ভ, এটা হচ্ছে স্পেশাল রিজার্ভ। নেক্সট কি বলছে লেখ, প্রপোজ ডিভিডেন্ড, যদিও বর্তমানে এই নামটা উঠে গেছে, এখন তুমি লিখে রাখ, নোটে লেখা আছে তো লিখে রাখ, প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড, এখন প্রপোজ ডিভিডেন্ড বলে কিছু হয় না, আগে প্রপোজ ডিভিডেন্ড হতো, লাইব্রেরি বলা হতো। তোর পরীক্ষায় প্রপোজ ডিভিডেন্ড জায়গায় কি লেখা থাকবে, ডিভিডেন্ড লেখা থাকবে, শুধু ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড লেখা থাকবে ডিভিডেন্ড, কারণ প্রপোজ ডিভিডেন্ড এখন উঠে গেছে। আগে প্রপোজ ডিভিডেন্ডকে লাইব্রেরি বলা হতো, এখন বর্তমানে নতুন যে রুল বেরিয়েছে কোম্পানি আইনে, সেখানে প্রপোজ ডিভিডেন্ডকে কোনো লাইব্রেরি বলে মনেই করা হয় না, ঠিক আছে? এবার লেখ ইন্টেরিয়াম ডিভিডেন্ড। এবার হয়তো নাম শুনিস নি, ইন্টেরিয়াম ডিভিডেন্ড জিনিসটা কি তোকে বলে দিচ্ছে। ইন্টেরিয়াম ডিভিডেন্ড মানে জানিস কি, ইন্টেরিয়াম মানে মাঝামাঝি। ইন্টেরিয়াম মানে কি বলছিস, মাঝামাঝি মানে বছরের মাঝখানে, মাঝামাঝি মানে বছরের মাঝখানে। কোন কোম্পানি যখন তার কোম্পানি প্রচুর প্রফিট হয়ে গেছে, ও দুটো ডিভিডেন্ডের মাঝখানে একটা ডিভিডেন্ড দিয়ে দিল, বছরের মাঝখানে যদি কোনো ডিভিডেন্ড দিই তাহলে ইন্টেরিয়াম। ইন্টেরিয়ামকে বাংলায় বলে অন্তর্বর্তীকালীন, মানে বলতে অন্তর্বর্তীকালীন, মাঝখানে, বছরের মাঝখানে যদি কোনো ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে ইন্টেরিয়াম ডিভিডেন্ড। খাস তোকে এইগুলো মানে বুঝতে হবে না, এই তোকে পরীক্ষায় টার্মগুলো সব লিখে দেবে, এগুলো সব লিখে দেবে, অঙ্কে অঙ্ক করার সময় লিখে দেবে। তাহলে দেখ এখানে কি হবে, একই কনসেপ্ট বলবো, একই কনসেপ্ট বলবো, এটা করলাম না, ইয়ে করে বললাম, তাহলে এখান দিয়ে বুঝিয়েছে, তাহলে আমার লিখে সময় নষ্ট করতে হবে, এখানে লিখে সময় নষ্ট করতে হবে। তোকে যদি আমি এখন এইমাত্র বলি, এই মানে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এটা কোন বইতে দেখায়, কোন বইতে দেখায়? ফাইন্যান্সিয়াল বুকসেই দেখায়, কস্টিংয়ে দেখায় না। সাপোজ ধর এইটাই ধর ট্রান্সফার টু রিজার্ভ, লেখার জায়গা নেই, ছোট করে লিখলাম এখানে, ডট ট্রান্সফার টু রিজার্ভ। রিজার্ভে কত টাকা ট্রান্সফার করছি বল, 1,00,000 টাকাটা আছে। তাহলে তাহলে আমার ফাইন্যান্সিয়াল বুকসের প্রফিট কত, 4,00,000 টাকা। কস্ট বুকসে কোনো চেঞ্জ করি, কত হয়, 5,00,000 টাকা। তাহলে আমি কি করবো, 5,00,000 থেকে 4,00,000 আসবে, কি করতে হবে, মাইনাসে গল্প একা, সেম জিনিস, সেম জিনিস, কোনো চেঞ্জ নেই। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, নিশ্চয়ই কিছু ব্যাপার নেই, দুটো পয়েন্ট বোঝা গেল। এইভাবে তোকে করতে হয়। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে, 3 নম্বর পয়েন্টে চলে আয়। স্যার বল। sinking fund সিঙ্কিং ফান্ড মানে, এখন তো তুই অতটা বুঝতে পারবি না, তুই আসবে সিঙ্কিং ফান্ড, তুই তখন বুঝতে পারবি, তুই 5th সেমিস্টারে উঠলে সিঙ্কিং ফান্ড ফুল ডিটেলস। কোম্পানি ঢোকার সময় যে না 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 না, কোম্পানি ডোবার সময়, কোম্পানি ডোবার সময় না। ছোট করে একটু বলে দিই, আজকে ধর কোম্পানি চালাতে গেলে যখন জিজ্ঞাসা করে যাই বলছি, মানে এখানে না জানলেও চলবে, কোম্পানি ব্যবসা করতে গেলে কারোর থেকে লোন নেয়, ডিবেঞ্চার লোন নেয়। এবার ধর কাউকে 10,00,000 15,00,000 টাকা লোন নিল, এবার ধর 10,00,000 টাকা লোন নিল, বলে 10 বছর পর টাকাটা শোধ করতে হবে, টাকাটা শোধ করবো কি করে? 10 বছর পর 10,00,000 টাকা বের করতে হবে, কতই পাবো স্যার, কোম্পানি থেকে টাকা বের করবে, কোম্পানি থেকে 10,00,000 টাকা বের করলে কোম্পানি চলবে কি করে? এই জন্য কোম্পানি কি করে, প্রতি বছর যত টাকা লাভ করে কিছু কিছু করে টাকা সরিয়ে নেয়, সরিয়ে একটা ফান্ডে রেখে দেয়, ওটাকে বলে সিঙ্কিং ফান্ড। 10 বছর পর ওই সিঙ্কিং ফান্ডটা বেচবে, বেচে ওর টাকাটা দিবে। যদি তাও যদি শর্ট পড়ে তখন ঘর থেকে বের করবে, কোম্পানি ঘর থেকে বের করবে, ওটা সিঙ্কিং ফান্ড। ডিটেলসে 5th সেমিস্টারে উঠবি, সিঙ্কিং ফান্ড চ্যাপ্টার আছে, অ্যাকাউন্টস এর চ্যাপ্টার আছে সিঙ্কিং ফান্ড, ঠিক আছে? এখন তুই পরের বছর শিখে যাবে সিঙ্কিং ফান্ড, ঠিক আছে? তো এটা বোঝা গেল, এটা বোঝা গেল অ্যাপ্রোচ। 3 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট লেখ, লেখ পিওরলি কস্ট এক্সপেন্সেস, লেখ পিওরলি পিওরলি কস্ট এক্সপেন্স, লাইনে মানে বুঝতে পারলি তো? আগেরটা কি ছিল, 1 নম্বর পয়েন্টটা কি ছিল বল, 1 নম্বর পয়েন্টটা এটা কি বলেছিলাম বল, পিওরলি ফিনান্সিয়াল এক্সপেন্সেস ডেবিটেড টু পিএল এন্ড নট চার্জ ইন কস্ট অ্যাকাউন্ট। আর পিওরলি কস্ট এক্সপেন্সেস, পিওরলি কস্ট এক্সপেন্স নামগুলো শুনলে তুই বুঝতে পারবি যে পিওরলি কস্ট এক্সপেন্স। উদাহরণ বলতে বলছি, উদাহরণ বলি তারপর বলছি, উদাহরণ করে শুনবি, হ্যাঁ উদাহরণ করে লিখবি, শুনবি না শুধু লিখ, লেখ।
প্রথম পয়েন্ট নোশনাল রেন্ট অফ ওন হাউস। নামগুলো একটু অড টাইপের দেখবি, নোশনাল রেন্ট। এবার এই লাইনের মানে তোকে বলতে হবে, হ্যাঁ লাইনের মানে তোকে বুঝতে হবে। নোশনাল রেন্ট অফ ওন হাউস, এই লাইনের মানে বুঝিস, হ্যাঁ এই লাইনটার মানে বল। ধর আজকে ধর আমার বাড়ি আছে, আমি আমার উদাহরণ বলছি, আমার বাড়ি আছে, এই বাড়িতে বসে আমি পড়াচ্ছি, এই বাড়িতে বসে ঘরে বসে আমি পড়াচ্ছি, ঠিক আছে তো? যদি আমি এই ঘরে বসে না পড়াতাম, তাহলে অন্য কোথাও ভাড়া নিতে হতো, অন্য কোথাও ভাড়া নিয়ে আমাকে পড়াতে হতো। তাহলে এটা কি হচ্ছে? তার মানে আমি আমার নিজের বাড়িতে পড়ালাম বলে ভাড়া দিলাম না, এটাকে বলা হয় নোশনাল রেন্ট অফ ওন হাউস। ঠিক আছে? এটা ইকোনমিক্সে পড়েছিলি, মনে পড়ে না? পয়েন্ট পড়েছিলাম ইকোনমিক্সে, না পয়েন্ট পড়েছিলাম ইকোনমিক্সে, এগুলো পড়েছিলাম কিন্তু ইকোনমিক্সে ছিল। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্সে ছিল। আজকে আমার নিজের বাড়িতে যদি বিজনেস করি, ধর নিজের বাড়িতে ধর যে কোনো প্রোডাকশন করি, আমি নিজের বাড়িতে প্রোডাকশন না করলে অন্য জায়গায় কি প্রোডাকশন করতে? তাহলে অন্য জায়গায় প্রোডাকশন করতে হলে আমাকে সেইখানকার ফ্যাক্টরি ভাড়া দিতে হবে, নিজের বাড়িতে করতে হলে ফ্যাক্টরি ভাড়া দিতে হবে। ঠিক আছে তো? ওটাকে বলা হয় নোশনাল রেন্ট। বোঝা গেল নোশনাল রেন্ট জিনিসটা কি? এবার তোদের দোকান দিয়ে পরের উদাহরণটা দেবো, তাই না? ভালো উদাহরণ চলে আসবে। দেখ, নোশনাল স্যালারি অফ প্রপারাইটার। ঠিক আছে, নোশনাল স্যালারি অফ প্রপারাইটার। দেখবি, আমরা দেখি অনেক মুদিখানা দোকান, গ্রসারি সব দেখবি অনেকে দোকান চালায়। ওরা কি করে? মালিকই দোকান চালাচ্ছে, মালিকই তো দোকান চালাচ্ছে। তো মালিক যদি দোকান না চালাতো, মালিক যদি দোকানটা না চালাতো, তাহলে মালিক কোনো চাকরি করতে যেত? চাকরি করে তো একটা টাকা কামাতে পারতো। ঠিক আছে, ও চাকরি করলো না, ও দোকানেই টাইমটা দিয়ে দিল, টাইমটাই দিয়ে দিল, তাহলে আহ, তাহলে কি হলো? ওর একটা স্যালারি হতো, ও যদি চাকরি করতে একটা স্যালারি পেতো। তো এটাকে বলে নোশনাল স্যালারি। ব্যাপারটা বুঝলি নোশনাল স্যালারি জিনিসটা কি? ও যদি ওই দোকানটা না চালাতো, তাহলে নিশ্চয় অন্য কোথাও চাকরি করতো, চাকরি করতে একটা স্যালারি পেতো। কত টাকা পেতো? তাকে বলে নোশনাল স্যালারি। ব্যাপারটা বুঝতে পারছিস তো? এটাকে বলে নোশনাল রেট, নোশনাল স্যালারি। এবার লেখ নোশনাল ডেপ্রিসিয়েশন অন অ্যাসেটস। লেখ নোশনাল ডেপ্রিসিয়েশন অন অ্যাসেটস। এইগুলোকে বলে সব নোশনাল কস্ট, এইগুলোকে বলে সব নোশনাল কস্ট। লিখে রাখ, নোশনাল কস্ট। এইগুলো আবার কস্টিং এ দেখানো হয়, এইগুলো আবার কস্টিং এ দেখানো হয়, সরি কস্টিং কি বলছি, এইগুলো ফিনান্সে দেখানো হয় না, এগুলো কস্টিং এই দেখানো হয়। আইটেম গুলো শুনলি তো? নোশনাল রেন্ট অফ ওন হাউস, বুঝতে পারলি তো? আজকে ধর আমি আমার বাড়িতে বসে পড়াচ্ছি, আজকে যদি আমি বাড়িতে বসে না পড়াতাম, আমার যে অপশন না থাকতো পড়ানো, আমাকে তো ঘর ভাড়া করতে হতো। তা ঘর ভাড়া করলে আমাকে ধর 5,000 টাকা বা 10,000 টাকা ঘর ভাড়া দিতে হতো। ওটাই হয়ে গেল নোশনাল রেন্ট, 10,000। বোঝা গেল কি বললাম? এইভাবে তোকে বুঝতে হবে। নিচে লেখ, একটা লাইন লেখ, ফিনান্সিয়াল বুকস অলওয়েজ কনসিডার। নিচে লেখ ফিনান্সিয়াল বুকস always consider financial books always consider expenses that are actually incurred. তাহলে কি বলেছে? ফিনান্সিয়াল বুকসে সব সময় সেই খরচাগুলোই লেখা হয় যে খরচাগুলো ইনকার্ড হয়েছে। ইনকার্ড মিনস হোয়াট ইজ ইনকার্ড, এখন করে যেগুলো সব জানা উচিত। ইনকার্ড মানে কি? ধর তুই যে টাকাটা পেমেন্ট করেছিস বা যে টাকাটা বাকি আছে, অ্যাকাউন্টস করতাম না, ধর ধর সাপোজ ধর রেন্ট 10,000 টাকা পে করে দিয়েছি, তাহলে আমরা অ্যাকাউন্টস বুকে কত লিখতাম? 10,000 টাকাই লিখতাম। 2,000 টাকা বাকি আছে, ওটাও তো লিখতাম না পিএল এ ডেবিট লিখতাম, টু রেন্ট বলে 10,000 টাকা যোগ আউটস্ট্যান্ডিং। তাহলে আমরা কি ফিনান্সিয়াল বুকসে কোনগুলো রেকর্ড করি? যেগুলো ইনকার্ড হয়েছে, অ্যাকচুয়ালি ইনকার্ড হয়েছে। তো এখানে এটা বলেছে, অ্যাকচুয়ালি ইনকার্ড হয়েছে।
তাহলে এই উদাহরণটা ভাব, তুই নিজে ভাব। এটা তো করতে হবে, জাস্ট বোঝাচ্ছি। এটা কোন বুক বলেছিলাম বল? এটা কি বুক বলেছিলাম? পিএল মানে ফিনান্সিয়াল বুক। এটা কি কস্টিং পিএল। জাস্ট শুধু বুঝবি, এখানে তার প্রফিট দর 5 লাখ টাকা ছিল, আর খরচাগুলো ধর মনে করলাম এই বইয়ে দেখিয়েছি, এই বইতে খরচা দেখিয়েছি। কেন বল? এই খরচাগুলো কোন বইতে বলেছে? পিওরলি কস্ট এক্সপেন্স। কস্ট এক্সপেন্স আমি কোথায় দেখাবো? কস্ট বুকে দেখাবো তো। তাহলে এটা হচ্ছে 1 লাখ। তাহলে কত রইল প্রফিট? 4 লাখ। টু নেট প্রফিট। এই বইয়ে প্রফিট কত দিল? এখানে ছিল 5 লাখ প্রফিট। এখানে তো কোনো খরচাই দেখায়নি। নেট প্রফিট কত হয়ে গেল? 5 লাখ। তাহলে কি করবি তুই? 4 থেকে কোথায় যাবি? 5-এ যাবো। কি করতে হলো বল? 1 লাখ টাকা প্লাস করতে। এই তো কনসেপ্ট গুলো হচ্ছে কোন স্বাস্থ্যের পক্ষে ভালো। 4 নম্বর পয়েন্ট লেখ, 4 নম্বর পয়েন্ট লেখ। সেটা আমি পড়িয়ে যাই, সুবিধা নেই। 4 নম্বর পয়েন্ট লেখ, 4 নম্বর পয়েন্টটা লেখ, লেখ ভালো পয়েন্ট। তাহলে কি কি পয়েন্ট হলো বুঝতে পারলি তো? এটা কিন্তু থিওরি আসলে যে তুই নোটটাও পাবি থিওরি, তা থিওরি তুই বাংলায় পড় বা ইংলিশে পড়, তুই যদি ব্যাপারটা বুঝে রাখিস তাহলে তোর লিখতে সুবিধা হয়ে যাবে। আর এই কোশ্চেনটা কিন্তু কমন থিওরি, পরীক্ষায় খুব আসে এই থিওরি, ইম্পর্টেন্ট একটা থিওরি, থিওরিটা পরীক্ষায় আসে। ঠিক আছে তো? সেটা মাথায় রাখিস কিন্তু। লেখ 4 নম্বর কোশ্চেন লেখ, কারণ আমি এই চ্যাপ্টারে একটা থিওরি পড়েছি, মানে একটা থিওরি ইম্পর্টেন্ট, আর থিওরি নেই এই চ্যাপ্টার থেকে। লেখ ডিফারেন্ট, লেখ ডিফারেন্ট মেথড, লেখ ডিফারেন্ট মেথড, লেখ ডিফারেন্ট মেথড, লেখ ডিফারেন্ট মেথড, different method of charging depreciation. Like different method of charging depreciation. Like different method of charging depreciation. Depreciation চার্জ করার কি লেখা আছে? ডেপ্রিসিয়েশন চার্জ করার অনেকগুলো মেথড আছে। কি বলছে? ডেপ্রিসিয়েশন চার্জ করার, ডেপ্রিসিয়েশন চার্জ করার বলতে কি, আমরা যখন অ্যাকাউন্টস পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারও শিখেছিলি তোরা, বা ধর ক্লাস 11ও শিখেছিলি, ডেপ্রিসিয়েশন চার্জ করার কি কি মেথড ছিল মনে আছে? রিডিউসিং ব্যালেন্স মেথড, আর একটা ডেপ্রিসিয়েশন চার্জ করার আমাদের দুটো মেথড ছিল, একটা স্ট্রেট লাইন আর একটা ডিমিনিশিং। স্ট্রেট লাইন একটা ডিমিনিশিং। তাহলে লেখ, লেখ লিখবি না এসএলএম, লেখ এসএলএম। এসএলএম মানে বুঝতে পারলি? এসএলএম মানে স্ট্রেট লাইন মেথড। ওর তো আরো অনেকগুলো নাম ছিল, কি ছিল বল? অরিজিনাল কস্ট মেথড, ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। আমি এসএলএম এ লিখলাম, এগুলো জানিস, বেশি বলে লাভ নেই। এসএলএম ইজ ইউজড, লেখ এসএলএম ইজ ইউজড, এসএলএম ইউজ করা হয় ইন ফিনান্সিয়াল বুকস, ইন ফিনান্সিয়াল বুকস, ইন ফিনান্সিয়াল বুকস। স্যার এরকম কোনো মানে আছে? দেখ ভালো করে শুনবি কিন্তু, গল্পটা বলবি, বলছি শুনবি। বলছে এসএলএম ইজ ইউজড ইন ফিনান্সিয়াল বুকস, মানে এমন কোনো কথা নেই এসএলএম ফিনান্সিয়াল বুকসে ইউজ করা হয়। আমার ফিনান্সিয়াল বুকসে এসএলএম ইউজ করতে পারি, আবার ডিমিনিশিং ইউজ করতে পারি। সাপোজ ফিনান্সিয়াল বুকসে এসএলএম ইউজ করেছি, আবার কস্ট বুকসে ডিমিনিশিং ইউজ করে দিয়েছি। বুঝিস কি? ভালো করে বুঝিস কিন্তু, এই কনসেপ্ট বুঝিস, নাহলে কিন্তু তোর বুঝতে অসুবিধা হবে, থিওরি পড়তে অসুবিধা হবে কিন্তু। না হলে ফিনান্সিয়াল বুকসে ধর এসএলএম ইউজ করেছি, কিন্তু কস্ট বুকে কি করেছি? ডিমিনিশিং ইউজ করি, ডিফারেন্স তৈরি হয়ে যাবে, ডিফারেন্স হয়ে যাবে। দুটো বই যদি সেম করিস তাহলে ডিফারেন্স কেন হবে? দুটো বই সেম করলে ডিফারেন্স হবে না, দুটো বই ডিফারেন্ট করলে ডিফারেন্স হবে। তাই তো লিখেছে ডিফারেন্ট মেথড অফ চার্জিং ডেপ্রিসিয়েশন। তাহলে এসএলএম ইজ ইউজড ইন ফিনান্সিয়াল বুকস and WTV is used, and WTV is used in costing books, in costing books। ঠিক আছে, in costing books। ঠিক আছে, এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পল টুকতে বারণ করেছি আমি, দরকার নেই। এটা ধর কস্টিং পিএল, আর এটা ধর শুধু পিএল, ফিনান্সিয়াল বুকস। এখানে ধর প্রফিট ছিল 5 লাখ, এখানেও প্রফিট ছিল 5 লাখ। ঠিক আছে,
ডেপ্রিসিয়েশন, এখানেও ডেপ্রিসিয়েশন, দুটো বইতে ডেপ্রিসিয়েশন দেখাবো এমন কোনো ব্যাপার না, কি বল কস্ট শীট করার সময় ডেপ্রিসিয়েশন করতি না, কস্ট শীট ডেপ্রিসিয়েশন না, হ্যাঁ ডেপ্রিসিয়েশন দুটো বইতে আসে। সাপোজ ধর এই বইতে 1,00,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, আর এই বইতে ধর 50,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে এই বইতে নেট প্রফিট কত হলো স্যার? এখানে 4.5 লাখ টাকা নেট প্রফিট, আর এখানে 4 লাখ টাকা নেট প্রফিট। তাহলে কি করবি বল? স্যার 4.5 লাখ টাকা থেকে 4 লাখে যাবো। কি করবো বল? 50,000 টাকা মাইনাস করেই যাবো। একই ব্যাপার, ব্যাপারটা বলতে পারছিস কি বলছে? এই হচ্ছে ব্যাপার। চার নম্বর পয়েন্ট হয়ে গেল, 5 নম্বর পয়েন্ট চলে গেল। 5 নম্বর পয়েন্টে ঢুকবো, হ্যাঁ 5 নম্বর পয়েন্ট লিখ, লিখ ডিফারেন্স রেট, লিখ ডিফারেন্স রেট of charging depreciation, like difference rate of charging depreciation. কি লিখলাম? ডিফারেন্স রেট অফ চার্জিং ডেপ্রিসিয়েশন, মানে এই লাইনটার মানে বুঝেছিস তো? মানে ডেপ্রিসিয়েশন ধর ধর তুই ধর ফিনান্সিয়াল বুকে 10% দেখিয়েছিস, আর কস্ট বুকে কত পার্সেন্ট দেখিয়েছিস? 15% দেখিয়েছিস। তাহলে কি ডিফারেন্ট রেট চার্জ করলি না? একটা বইয়ে 10 দেখি আর একটা বইতে 15 দেখালি, তাহলে তো ডিফারেন্স আসবে। দ্য ডিফারেন্স রেট অফ চার্জিং ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তো লিখ হায়ার, like higher rates of depreciation charges, like higher rates of depreciation charges in cost account than in financial account. তাহলে কি বললাম বুঝতে পারলি? ধর সাপোজ ধর কস্ট অ্যাকাউন্ট, ধর কস্ট অ্যাকাউন্ট আর ধর ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তাহলে তুই কস্ট অ্যাকাউন্টিং এ তুই 15% দেখিয়েছিস, আর ফিনান্সিয়াল অ্যাকাউন্ট 10%। দেখ লাইনের মানে কি এটাই বলতে চাইছি যে হায়ার রেট অফ ডেপ্রিসিয়েশন চার্জ ইন কস্ট অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্টে তুই বেশি দেখিয়েছিস কম্পারেটিভলি ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তো ধর কস্ট অ্যাকাউন্টিং এ তুই ধর সাপোজ ধর কত দেখিয়েছিস, সাপোজ আমি মনে করলাম 75,000 টাকা দেখিয়েছিস, তাহলে এখানে কি হবে? তো কম হবে। ধর আমার কত ছিল? 5 লাখ টাকা ছিল অ্যাসেট ছিল 5 লাখ টাকা। তাহলে এখানে কত দেখো? 75,000 টাকা। তাহলে এখানে কত দেখো বল? 50,000 টাকা। ডিফারেন্স বেরিয়ে যাবে। তাহলে বলতে পারবি কি করতে হবে বল? এরকম ক্ষেত্রে কি করতে হতে পারবো? তাহলে তুই কোথা থেকে কোথায় যাবি? বুঝতে পারছিস কোথা থেকে কোথায় যাবি? তোর 75,000 টাকা তুই দেখিয়েছিস কস্টে, আর ফিনান্সে দেখি 50,000 টাকা। ডিফারেন্স কত? 25,000 টাকা, তাই তো? ডিফারেন্স 25,000 টাকা। এবার তোকে যদি আমি একটু ব্যাপারটা ভেঙে দেখাই, ধর এটা ধর কস্ট বুক, এটা ধর কস্ট বুক, আর এটা ধর ফিনান্সিয়াল বুক। ধর এখানে তো 5 লাখ, এখানেও 5 লাখ প্রফিট এটা, আর এখানে ডেপ্রিসিয়েশন দেখিয়েছিস কত বল? এখানে ডেপ্রিসিয়েশন 75,000 টাকা দেখিয়েছিস। তাহলে কত এটা? 4,25,000 টাকা। আর এখানে ধর 50,000 টাকা দেখিয়েছিস, তাহলে কত হচ্ছে এখানে? 4.5। তাহলে আমাকে কোথায় যেতে হবে? কস্ট থেকে ফিনান্সিয়াল। তাহলে 4,25,000 থেকে তোকে 4,25,000 থেকে তোকে 4,50,000, তোকে 4,25,000 থেকে 4,50,000 যেতে হবে। 4,25,000 থেকে 4,50,000 যেতে হবে। তাহলে কি করতে হবে বল? 25,000 কি হচ্ছে? করতে হবে, বাড়াতে হবে। 25,000 টাকা প্লাস করতে হবে। তাহলে বুঝতে পারলি তো? তাহলে প্লাস করতে হবে 25,000। বুঝতে পারলি গল্পটা কি হচ্ছে? কিভাবে হচ্ছে ব্যাপারটা? হচ্ছে এবার তুই এখান থেকে দেখে বলতে পারিস না 75 আর 50, এখান থেকে দেখে বলতে পারবি। তারপর অঙ্ক যখন করবো আমি বলে দেবো। এখানে কি বলবে? এটা যদি বলিস আমি এটা বলেই দেবো, এটা ভালো করে শোন। আমি টার্গেট কোন বইটাতে করেছি? আমার টার্গেট কোন বইটা করেছি? ফিনান্স। ও আচ্ছা। আমি টার্গেট করেছি কিন্তু ফিনান্স। তার মানে আমার ফিনান্সে দেখাতে হবে 50।
ফিনান্সে দেখাতে হবে কত, 50 দেখাতে হবে, ঠিক আছে। আমি কষ্টে কত দেখেছি, 75। তাহলে এবার তুই যে কোনো ফিনান্সে বেশি দেখিস না কম দেখেছিস? ফিনান্সে 25 কম দেখিয়েছিস। তা ফিনান্সে 25,000 টাকা খরচা, মানে খরচা কম দেখিয়েছিস মানে কি হয়েছে, প্রফিট, প্রফিট কি খরচা কম দেখিয়েছিস মানে প্রফিট কি হচ্ছে, বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। ঠিক আছে, বলছে খরচাটা মানে ফিনান্স বুকে তুই খরচ কম দেখিয়েছিস মানে প্রফিট বেড়ে গেছে, হ্যাঁ তাই না? এখানে প্রফিট কমাতে হবে। আমরা যখন অঙ্ক করবো ডিটেলসে বলে দেবো, চিন্তা নেই। পরের ক্লাসে অঙ্কগুলো করবো তখন বলে দেবো। দেখ, তুই কোনো বইতে তুই যত খরচ করবি, প্রফিট কি হয় খরচ করলে? তুই যত খরচ করবি প্রফিট কমতে থাকে, কিন্তু যত খরচ কম করবি তত প্রফিট বাড়বে। তাহলে এখানে বলেছিল কি, ফিনান্সিয়াল বুকসে তুই খরচাটা 25,000 টাকা খরচ কম করেছিস, ঠিক আছে। খরচ কম করলে তাহলে কি হবে, আর তুই টার্গেট করছিস কোন বইটাতে দেখতে হবে, তুই টার্গেট করছিস ফিনান্সিয়াল বুকসে, তাহলে ফিনান্সিয়াল বুকসে স্যার খরচা কম করেছে। যখন অঙ্ক করবো ডিটেলসে বোঝাবো। অঙ্ক করার সময় অঙ্কতে বলবো, হ্যাঁ এটা এটা থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য এটা বললেন না। এবার দেখ 6 নম্বর পয়েন্ট লিখ আন্ডার আর ওভার অ্যাবজর্পশন অফ রিকভারি অফ ওভারহেড। লিখ আন্ডার, এটা কোন চ্যাপ্টারে পড়েছিল বলে কথাটা, ওভারহেড চ্যাপ্টারে। ভালো করে রিভিশন করে রাখিস কিন্তু 5 নাম্বার দেবে এই অঙ্ক। আন্ডার, লিখ আন্ডার or over absorption, ঠিক আছে, আন্ডার or over absorption, under or over absorption, under or over absorption of recovery of overhead। ঠিক আছে, দেখ লেখ the overhead charge in financial books, the overhead charge in financial accounts, the overhead charged the overhead charge in financial accounts the overhead charge in financial accounts are the actual overhead, are the actual overhead incurred। বলছে কি the overhead charge in financial accounts are the actual overhead incurred, মানে কোন ওভারহেড চার্জ করেছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে আর তা অ্যাকচুয়াল ওভারহেড, মানে ফিনান্সিয়াল বুকসে আমরা কোন ওভারহেড দেখাই যেটা অ্যাকচুয়ালি খরচা করা। বলছে দা ওভারহেড চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট আর দ্য অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড, অ্যাকচুয়ালি যত টাকা ইনকার্ড করা হয়েছে সেটাই ফিনান্সিয়াল বুকসে দেখায়, ঠিক আছে তো। এবার দেখ প্যারা চেঞ্জ করে লিখ দা ওভারহেড চার্জ ইন কস্ট অ্যাকাউন্টস, the overhead charge in cost accounts, ঠিক আছে, the overhead charge in cost accounts are termed as are termed as absorb or recover, absorb ঠিক আছে, or recovered overheads। কি বলেছে দা ওভারহেড চার্জিং কস্ট অ্যাকাউন্ট, কস্ট দেখ আগেরটা বললো ফিনান্সিয়াল বুকসে কোন ওভারহেড চার্জ করি যেগুলো অ্যাকচুয়ালি ইনকার্ড হয়েছে, কিন্তু কস্ট বুকসে কোনগুলো কোনগুলো তোর ইয়ে করি, কস্ট বুকে কোনগুলো চার্জ করি, বলছে অ্যাবজর্ব আর রিকভার ওভারহেড। তাহলে লাইনটার মানে বলছি, মানে এই লাইনটা কি বলতে চাইছে, ধর ফিনান্সিয়াল বুকসে কোন ওভারহেড দেখায় আর কস্ট বুকসে কোনগুলো দেখায়, ফিনান্সিয়াল বুকসে অ্যাকচুয়াল দেখায় আর কস্ট বুকসে কোনগুলো দেখায় অ্যাবজর্ব বা রিকভার, অ্যাবজর্ব বা রিকভার, ঠিক আছে তো। আচ্ছা এবার দেখ, এবার কোশ্চেনটা করবো, এবার কোশ্চেনটা করবো অ্যানসার দেবে। এই অ্যাকাউন্টস আর পুরো ওভারহেড অ্যাকাউন্টস আর টার্ম,
এবার দেখ লিখবো কি অ্যাবজর্ব ওভারহেড, লিখ অ্যাবজর্ব, লিখ অ্যাবজর্ব ওভারহেড। পরের হ্যাঁ পরের পয়েন্ট অ্যাবজর্ব ওভারহেড, 7 নম্বর কোনো 7 নম্বর ওর মধ্যে চলছে। অ্যাবজর্ব ওভারহেড মনে পড়ে? আমি জিজ্ঞাসা করবো কিন্তু এবার ওই যে কাকে আন্ডার বলে কাকে ওভার বলে বলতে হবে। অ্যাবজর্ব ওভারহেড গ্রেটার দ্যান অ্যাকচুয়াল ওভারহেড, গ্রেটার দ্যান অ্যাকচুয়াল ওভারহেড জিজ্ঞাসা করছি। স্নিগ্ধা বল দেখি, স্নিগ্ধা বল, আরে বল সেকেন্ড সেমিস্টার এগুলো আসবে তো পরীক্ষায়, এগুলো আসবে। বলছে অ্যাবজর্ব ওভারহেড যদি বেশি হয় কার চেয়ে, অ্যাকচুয়াল ওভারহেডের চেয়ে যদি অ্যাবজর্ব ওভারহেড বেশি হয়, কি বলেছিলাম অ্যাবজর্ব বেশি হলে কি বলতাম আমরা সবসময় কম্পেয়ার করতাম অ্যাবজর্ব দিয়ে, অ্যাবজর্ব বেশি না কম, অ্যাবজর্ব বেশি হলে কি বলতাম, আর অ্যাবজর্ব কম হলে তাকে কি বলতাম, অ্যাকচুয়াল না অ্যাবজর্ব বেশি হলে তাকে কি বলতাম বল। আমি বলেছিলাম ওভার, অ্যাবজর্ব বেশি ওভার, অ্যাবজর্ব কম আন্ডার। এটা মনে রাখবি কিন্তু অঙ্ক দেবে কিন্তু পরীক্ষায়। অ্যাবজর্ব বেশি হলে তাকে বলে ওভার অ্যাবজর্পশন, লাইক ওভার অ্যাবজর্পশন। অ্যাবজর্ব বেশি হলে তাকে বলে ওভার অ্যাবজর্পশন। এবার লিখ, নিচে লিখ অ্যাবজর্ব ওভারহেড লেস দ্যান অ্যাকচুয়াল ওভারহেড, এটাকে কি বলবো আন্ডার, এটা তো বুঝতেই পেরেছিস ওটা ওভারহেড আন্ডার হবেই, আন্ডার অ্যাবজর্পশন। ঠিক আছে, এবার দেখ ছোট্ট একটা অঙ্ক বলি, বল দেখি এই লাইনটা ওর দেখি, লাইক অ্যাকচুয়াল ওভারহেড, লাইক অ্যাকচুয়াল ওভারহেড ধর বলেছে 1,00,000 টাকা, আর বলেছে অ্যাবজর্ব ওভারহেড ধর বলেছে 85,000, বল কি হবে আছে কত হবে? হ্যাঁ আচ্ছা 85,000 বলেছিলাম না, অ্যাকচুয়াল ওভারহেড বলেছে 1,00,000 আর অ্যাবজর্ব ওভারহেড 85,000। আমি ওভারহেড বেশি অ্যাবজর্ব করি না কম অ্যাবজর্ব করেছি, কম অ্যাবজর্ব করেছি, কম অ্যাবজর্ব করলে তাকে কি বলে আন্ডার, আন্ডার তাহলে 15,000 টাকা লেখ, 15,000 টাকা লেখ আন্ডার, 15,000 টাকা লেখ আন্ডার, এখানে লেখ 15,000 লেখ আন্ডার অ্যাবজর্পশন। এটা ধর ফিনান্সিয়াল বুকস, এটা ধর কস্ট বুকস, এখানে ধর 5,00,000 টাকা প্রফিট ছিল, তাহলে কস্ট বইয়ে কোন ওভারহেড দেখায় এইমাত্র বললাম, কস্ট বইয়ে কোন ওভারহেড দেখায়, কস্ট বইয়ে অ্যাবজর্ব, অ্যাবজর্ব ওভারহেড 85,000 টাকা, তাহলে এখানে লিখবো 2 অ্যাবজর্ব ওভারহেড, আর এখানেও ফিনান্সিয়াল 5,00,000, কিন্তু ফিনান্সিয়াল বুকসে কোনটা থাকে অ্যাকচুয়াল ওভারহেড কত 1,00,000, কত হলো 4,00,000 টাকা, আর এখানে কত হচ্ছে 4,15,000, তাহলে আমি এইখান থেকে এখানে যাবো, তাহলে কি করতে হবে 15,000 মাইনাস করতে হবে। এবার লিখ
ডিফারেন্ট মেথড অফ ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। 7 নম্বর, তাই তো? 7 নম্বর লেখ ডিফারেন্ট মেথড অফ ভ্যালুয়েশন, ডিফারেন্ট মেথড অফ ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। ডিফারেন্ট মেথড অফ ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। জানিস ইনভেন্টরি মানে কি? স্টক। স্টক, স্টকের ভ্যালু বের করার জন্য তোর কাছে কটা মেথড ছিল? পড়েছিলি? সব পড়েছিস? এই এই সেকেন্ড সেমিতে বললি চারটে। কি কি? তো ম্যাক্সিমাম আরে ও ওর কথা শুনে বললি ভুল বলেছি। ইনভেন্টরি ভ্যালু বের করার জন্য আমাদের কাছে চারটে মেথড ছিল। একটা ফিফো, লিফো, সিম্পল, ট্রেড। আই এম সরি। ঠিক আছে? ইনভেন্টরি ভ্যালু বের করার জন্য আমাদের কাছে চারটে মেথড ছিল। একটা ফিফো, লিফো, সিম্পল, ওয়েট। ঠিক আছে তো? ফিফো, লিফো, সিম্পল, ওয়েট। লেখ cost account uses, লেখ cost accounts, লেখ cost accounts uses, as a cost accounts uses, লেখ cost accounts uses FIFO method, FIFO method, first in first out, FIFO method। ঠিক আছে? for valuation of raw materials, for valuation of raw materials। তাহলে কস্ট অ্যাকাউন্ট ইউজ করে, ফিফো মেথড ইউজ করে কেন? র ম্যাটেরিয়ালের ভ্যালু বের করার জন্য, ইনভেন্টরি ভ্যালু বের করার জন্য। ঠিক আছে তো? এন্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইউজেস, লিখো। হ্যাঁ লিখবি তো? এন্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইউজেস, এন্ড financial accounts uses weighted average method of weighted average method, like weighted average method, like weighted average method, weighted average method of valuation, of valuation। তাহলে কি বলতে পারলাম? কস্ট অ্যাকাউন্ট ইউজ করে ফিফো মেথড। ঠিক আছে? কস্ট অ্যাকাউন্ট ইউজ করছে ফিফো মেথড ইনভেন্টরি ভ্যালুয়েশন বের করার জন্য, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইউজ করছে ওয়েট। তার ডিফারেন্স তো হবেই। এক একজন এক একটা মেথড বের করেছে, কারণ আমরা যখন স্টোর লেজার করতাম দেখি না, একই অঙ্ক ফিফোতে যা ভ্যালু বেরোতো ওইটা আলাদা বেরোতো, তো আলাদা তো বেরোবে। আচ্ছা এবার আরেকটা পয়েন্ট লেখ, 8 নম্বর লেখ, 8 নম্বর পয়েন্ট লেখ অ্যাডাপশন অফ ডিফারেন্ট বেসিস, লেখ অ্যাডাপশন অফ ডিফারেন্ট বেসিস, লেখ অ্যাডাপশন adoption of different bases for stock valuation, adoption of different bases of for stock valuation, লেখ অ্যান্সার লেখ। কি লিখবি? in financial accounts, in financial accounts, like in financial accounts, stocks are valued, stocks are valued, stocks are valued on the principle of, on the principle of এমনি বলছি সেকেন্ড কথা ফার্স্ট সেমিস্টারে শিখলি একটা মনে পড়ে ইনভেন্টরি চ্যাপ্টার শিখেছেন ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, তো মনে পড়ে ইনভেন্টরি বলতে কি?
জিজ্ঞাসা করছি, বলতে কি ইনভেন্টরি যে ভ্যালুয়েশন করতাম ওটা কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা ছিল? খুব বেশি হয়নি পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারে মার্চে পরীক্ষা দিয়েছিল, তাই তো? এটা চলছে সবে সেপ্টেম্বর মাস, মানে 3 থেকে 9 6 মাস হয়েছে। বল, ইনভেন্টরি ভ্যালুয়েশন, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কি জানেন? ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লিখেছিল? 26 26 এ ভ্যালুয়েশন অফ গুডউইলের কথা বলা আছে, ঠিক আছে? গুডউইলের কথা বলা আছে 26। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তে বলা ছিল ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, 2 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরির কথা বলা ছিল। ওখানে কি বলেছিল মনে পড়ে? অঙ্ক করেছিলাম, কস্ট প্রাইস অর, কি লেখা ছিল? কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস, হুইচ এভার ইজ লোয়ার। কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস দুটোর মধ্যে যেটা ছোট সেই ভ্যালুতে আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন করব। কস্ট আর মার্কেট দুটোর মধ্যে যেটা ছোট সেখানেই আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন করতাম। তো যে ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট স্টক আর ভ্যালু on the principle of cost, like on the principle of cost or like cost or net realizable value, like cost or net realizable value, ঠিক আছে? cost or net realizable value, cost or net realizable value which one is lower? এই নেট রিয়ালাইজেবল ভ্যালু মানে মার্কেট ভ্যালু, ঠিক আছে? নেট রিয়ালাইজেবল ভ্যালু which one is lower? এটা কে করতো? ফিনান্সিয়াল বুকস। কস্ট বুকে তাই করে না, বাট in cost account, stock আর ভ্যালু, কস্ট বুকে কি করা হয়? স্টক আর ভ্যালু, ঠিক আছে তো? আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম লিখেছিস? স্যার True. একবার বলবেন? থ্রু, দাঁড়া পরে বলছি। থ্রু স্টোর লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট, ঠিক আছে তো? ফলোড বাই ইউজিং কি কি? ফিফো, লিফো, সিম্পল আর ওয়েটেড। ফিফো, লিফো, সিম্পল এন্ড ওয়েটেড। তাহলে এখানে কি বলতে চাইছিস তো? ফিনান্সিয়াল বইতে আমরা স্টক ভ্যালুয়েশন কি করে করি? কস্ট আর মার্কেট দুটোর মধ্যে যেটা ছোট, কিন্তু কস্ট বুকে কি করে করি? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করি, মানে ফিফো, লিফো, সিম্পল, ওয়েট, এই লিখেছে। স্যার স্পেলিংটা বলবেন পারমিশন? PERPETUAL, হয়ে গেছে? 9 নম্বর পয়েন্ট লেখ। আমি খানা বলেছি। লেখ ডিফারেন্ট প্রিন্সিপাল ফর ভ্যালুয়েশন অফ ফিনিশ গুডস, ডিফারেন্ট প্রিন্সিপাল different principles for valuation of finished goods, different principle for valuation of finished goods কি লিখবো? cost account includes office and administration expenses,
cost accounts includes office and administration expenses, ঠিক আছে, whereas financial accounts whereas financial accounts whereas financial accounts exclude office and admin expenses. Office and administration expenses. ঠিক আছে, in valuation of inventory. In valuation of inventory of finished goods. Of finished goods. তাহলে কি লিখেছে? Different principle for valuation of finished goods. Finished goods এর different principle আছে। কস্ট অ্যাকাউন্ট ও কি করে, ও যখন করবে না, দেখবি কস্ট তোরা যখন করতে মনে করে কস্ট শিট করার সময় কি নিতি, অফিস অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স নিতি, কিন্তু ফিনান্সিয়াল বুকস ওকে এক্সক্লুড করে দেয়, নাই তো ডিফারেন্স বেরিয়ে যাবে। তো বলছে কস্ট অ্যাকাউন্টস ইনক্লুডস অফিস অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স whereas financial accounts exclude office and admin expenses in valuation of inventory of finished goods. লাস্ট পয়েন্ট লিখ 10 নম্বর, পয়েন্টটা লেখ পিওরলি ফিনান্সিয়াল ইনকাম, লেখ পিওরলি ফিনান্সিয়াল ও ফাইন্যান্সিয়াল ইনকাম, লেখ পিওরলি financial income, like purely financial income credited to PL account. Credited to PL account. Purely financial income credited to PL account and exclude from cost accounts. And exclude from ওই প্রথম যে পয়েন্টটা করলাম, প্রথম পয়েন্টটা কি দিয়ে বুঝিয়েছিলাম, এক্সপেন্সেস, এটাই লাস্ট পয়েন্টটা ইনকাম দিয়ে বোঝাচ্ছে। ওখানে যেমন দেখ কিছু পিওরলি ফাইন্যান্সিয়াল আইটেম গুলো পিএল এর ডেবিটে নিয়েছিলাম, কিন্তু এখানে কি হলো পিওরলি ফাইন্যান্সিয়াল ইনকাম পিএল এর ক্রেডিটে, ওটাই বলতে চেয়েছে। যেমন উদাহরণ লেখ ইন্টারেস্ট ইনকাম, উদাহরণ বলে লেখ ইন্টারেস্ট ইনকাম, তারপর লেখ রেন্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম মানে বুঝতে পারলি তো, ইন্টারেস্ট রিসিভ, রেন্ট ইনকাম মানে কি রেন্ট রিসিভ, ঠিক আছে তো। তারপর হচ্ছে তোর ডিভিডেন্ড ইনকাম মানে ডিভিডেন্ড রিসিভ, স্যালারি ইনকাম হতে পারে না, কারণ কোম্পানি কখনো স্যালারি পায় না, ওই স্যালারি দেয়, ঠিক আছে তো। আচ্ছা, ইন্টারেস্ট ইনকাম, রেন্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, তারপর লেখ প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, ওখানে কি ছিল লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এখানে হবে প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, লেখ প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। ঠিক আছে তো, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস স্ল্যাশ দিয়ে লেখ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, কমা দিয়ে লেখ ইন্স্যুরেন্স কম্পেনসেশন রিসিপ্ট।
তাহলে আইটেম গুলো বুঝতে পারলি? এই আইটেম গুলো পিএল এর ক্রেডিট দিকে আসে। দেখে আমি তোকে দেখাচ্ছি এখানে, বুঝতে পারলি কথা? এটা পিএল আর এটা কস্ট, কস্টিং পিএল। এখানে ধর 5 লাখ, এখানে 5 লাখ। তো এইগুলো, এই যে আইটেম গুলো পিওরলি ফাইনান্সিয়াল ইনকাম, তাহলে পিএল এর কেইটা আসবে, পিএল এর কেইটা সাপোজ ধর 1 লাখ টাকা, তাহলে এখানে কত হবে? 6 লাখ, এখানেও হবে 6 লাখ, এখানে হবে 6 লাখ, আর এখানে হবে 5 লাখ। তাহলে তুই কি করবি? কোন বই থেকে কোন বইতে যাচ্ছিস? কস্ট থেকে ফাইন্যান্স, মানে 5 লাখ থেকে 6 লাখ কি করতে হবে? 1 লাখ প্লাস। বেঞ্চার আসে না? এবার নেক্সট পয়েন্ট লেখ, নেক্সট মানে পয়েন্ট না, শেষ, লেখা শেষ, লেখা শেষ। একটা লাইন লেখ, একটা লাইন লেখ। কস্ট প্রফিট উইল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড, লেখ কস্ট প্রফিট, লেখ কস্ট প্রফিট উইল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড, উইল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল প্রফিটস, অ্যাকর্ডিং টু লিখিস তো ফিনান্সিয়াল প্রফিটস। সোয়া দিয়ে লাইনটা কি বলেছে পর? বলছে কস্ট প্রফিট উইল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড, মানে কস্ট প্রফিটটা আমরা অ্যাডজাস্ট করছি অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল প্রফিট, ফিনান্সিয়াল প্রফিট ওয়াইজ অ্যাডজাস্ট করছি। এই হয়ে গেল, লেখা শেষ হয়ে গেল আমাদের, ঠিক আছে, এই কোশ্চেনটা লেখা শেষ হয়ে গেল। এবার এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, অঙ্কগুলো কিভাবে করতে হয়? চারটা দিতে হবে না? চার লেখ, অঙ্কের চারটা লেখ। প্রফিট, পরীক্ষায় যে অঙ্ক আসবে না, প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিভাবে হয় ফরম্যাটটা লেখ, প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তারপর লিখবো ফর দা ইয়ার এন্ডেড, অঙ্কটা কিভাবে করতে হয় ফরম্যাটটা। রুপিসে তো দুটো ঘর করলাম, ঠিক আছে। প্রথমে কি লিখবো জানিস তো? পরীক্ষার হলে যখন অঙ্ক কোশ্চেন সেট করবে, পরীক্ষার হলে যারা কোশ্চেন সেট করবে ওরা প্রথমে কি দিয়ে দেবে? ওরা তোকে হয় বলবে প্রফিট, ভালো করে শুনিস কথাটা, ওরা তোকে পরীক্ষা হলে বলবে হয় প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল বুকস, আর না হলে বলবে প্রফিট অ্যাজ পার কস্ট বুকস। যেই বইটা বলবে সেই বই দিয়ে তুই স্টার্ট করবি, বুঝতে পারলি তো? তাহলে ধর সাপোজ ধর মনে করছি কস্ট বুকস বলে দিয়েছে, তাহলে লিখবো কি প্রফিট, প্রফিট অ্যাজ পার কস্ট বুকস। লিখলাম। এবার ধর কোনো আইটেম প্লাসের আইটেম থাকবে, কোনো আইটেম মাইনাসের আইটেম, কিছু প্লাস থাকবে কিছু মাইনাস থাকবে, তো প্লাস মাইনাস করবি, বাইরে বসাবি, যে অ্যান্সার বেরোবে তাকে কি বলবে? প্রফিট অ্যাজ পার, বল প্রফিট অ্যাজ পার, প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল বুক। এই হচ্ছে তোর পরীক্ষায় অঙ্ক করতে বেরোবে। এরকমও তোর দেখা গেছে পরীক্ষার হলে ধর এরকম হতে পারে, তোকে কস্টশিট তোকে করতে হলো, বুঝিস তো, এই টাইপের অঙ্ক দিল, কস্টশিট করতে হলো, কস্টশিট করে কস্টিং প্রফিট বের করতে হলো। পরে যখন অঙ্ক করবো তখন বলবো আমরা, ঠিক আছে তো? এই নোটটা একটু দেখে নিবি, ঠিক আছে? পরের দিন আমরা এই ক্লাসে এই টপিকের উপর অঙ্ক করবো। এই চ্যাপ্টারটা একদম ইজি চ্যাপ্টার,